হয়তো আজকে ফান্ডামেন্টাল 5 সাকসেস প্রসেস ট্রেনিং এ আমি এমডি স্বাগত চয়ন, ডেপুটি মার্কেটিং ম্যানেজার এবং সেন্ট্রাল ট্রেনার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা শুরু করে দিব, যেহেতু আজকে রাতে আমাদের জোনাল স্টার মিটিং আছে। আমাদেরকে 10টা 10-এ শেষ করতে হবে, 10টা 15-তে স্টার মিটিং শুরু হবে। তো এখনো যারা অ্যাড হয়নি, আমরা পার্সোনাল নক করে সবাইকে অ্যাড করার জন্য সহযোগিতা করব। আর যারা অংশগ্রহণ করেছি তাদের সকলের বিরুদ্ধে 2টা সহযোগিতা বড় বড়ের মতোই। প্রথমত হচ্ছে আমরা সবাই মাইক্রোফোনটাকে মিউট রাখবো, আর সেকেন্ড হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার অপশনটাকে চাপ দিব না, কারণ আপনার স্ক্রিনটা শেয়ার হলে আমার প্রেজেন্টেশনটা চলে যাবে। আশা করছি ইনশাআল্লাহ সকলের থেকে এই 2টি সহযোগিতা ইনশাআল্লাহ পাবো। চলুন আজকে সাকসেস প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। বরাবরের মতো প্রত্যেকটি ট্রেনিং শুরু করার পূর্বে আমি একটি বিষয়ে সর্বোচ্চ জোর দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে হোয়াই উই নিড ট্রেনিং। আমাদের ট্রেনিং এর প্রয়োজনীয়তা কেন। বেসিক্যালি আমরা যখন মার্কেটিং প্ল্যানটা দেখে জয়েনিং এর সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন কিন্তু ট্রেনিং এর বিষয়ে তেমন একটি আলোচনাও ছিল না, অথবা সেই বিষয়ে আমাদের কোনো মেসেজও ছিল না। যার কারণে জয়েনিং এর পরে স্বাভাবিকভাবে আমাদের ট্রেনিং এর প্রতি একটা অনীহা তৈরি হয়। কিন্তু যে কোনো বিষয়ে আমি যদি দক্ষতা অবলম্বন না করি, তাহলে সেই বিষয়ে কিন্তু আমার ভালো কোনো রেজাল্ট তৈরি করার কোনো সুযোগ নেই। তাই প্রত্যেকটি বিষয়, যে কোনো সেক্টরে আমরা কোনো একটি বিষয় যদি দক্ষতা অবলম্বন করতে চাই, প্রথমত আমাদেরকে ওই সেক্টরের উপরে নলেজ নিতে হবে, ওই বিষয়ের উপরে প্রশিক্ষণ নিতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান জিনিয়াস, নোবডি বর্ন জিনিয়াস। পৃথিবীতে কেউই কিন্তু জিনিয়াস হয়ে জন্মগ্রহণ করেনি, সবাই কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে জিনিয়াস হয়েছে। সো আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকের পক্ষেই নেটওয়ার্কিং এ ভালো করার সুযোগ আছে, যদি নেটওয়ার্কিংটা আগে প্র্যাকটিস করি। যেমন আমরা যদি বেসিক্যালি একটু চিন্তা করে দেখি, আমাদের পড়াশোনা যদি আমরা কেন করি বা করার পর আমাদের লক্ষ্যটা কি, দেখবেন 99.99 কিন্তু একটা লক্ষ্য আসবে। সেই লক্ষ্যটা কি, যে একটা ভালো জব করব। কত টাকা স্যালারি? 30 থেকে 40 হাজার টাকা স্যালারি। তাহলে 30 থেকে 40 হাজার টাকা একটা স্যালারির জন্য আপনি যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমি যদি পড়াশোনার বয়সটাকে ক্যালকুলেশন করি, মিনিমাম 18 বছর আপনাকে স্টাডি করতে হচ্ছে। তাহলে 18 বছর পড়াশোনা করছি কেন? কারণ আমি 30 থেকে 40 হাজার টাকা দামের একটা ভালো চাকরি চাই। শুধু তাই না, এই 18 বছরে আপনার পড়াশোনা বা আপনার ফ্যামিলি সর্বনিম্ন, আপনি যদি একদম সরকারি ভাবে সকল গ্রাজুয়েশন কমপ্লিট করেন, তারপরও আপনার পড়াশোনা বাবদ আপনার ফ্যামিলির আপনার পিছনে 18 থেকে 20 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমি 30 থেকে 40 হাজার টাকা একটি চাকরির জন্য আমি মিনিমাম 18 বছর পড়াশোনা করছি, আমার পিছনে এর 18 থেকে 20 লক্ষ টাকা আমি খরচ করছি বা ইনভেস্ট করছি, ইকুয়াল টু রেজাল্টটা হচ্ছে 30 থেকে 40 হাজার টাকার একটা চাকরি চাই। এখন 21 এসে আমরা ইনকাম করতে যাচ্ছি 3,75,000 টাকা পার ডে, 12,500 টাকার ক্যালকুলেশন অনুযায়ী। তাহলে 40 হাজার টাকার একটি চাকরির জন্য যদি আমার 18 বছর পড়াশোনা করা লাগে, তাহলে নেয়ার অ্যাবাউট 4 লাখ টাকা যদি ইনকাম করতে চাই, তাহলে তো আমাকে 180 বছর পড়াশোনা করতে হবে। আমি যদি 40 হাজার টাকার চাকরির জন্য আমার 18-20 লক্ষ টাকা শুধু পড়াশোনা বাবদ আমি খরচ করি, তাহলে 4 লক্ষ টাকা ইনকাম করতে গেলে আমাকে তো মিনিমাম 2 কোটি টাকার মতো খরচ করতে হবে। কিন্তু বাস্তবতা এটা বললেও আমরা ওইটা তো দূরের কথা, আমরা এটা প্রাইমারি স্টেপটাও কিন্তু করতে রাজি নেই। যেমন আপনার 180 বছর পড়াশোনা করা উচিত যদি 4 লাখ টাকা ইনকাম করতে যাই সূত্র অনুযায়ী, কিন্তু সেই জায়গায় আমরা 180 তো দূরের কথা, 18 বছর দূরের কথা, 18 মাসও দূরের কথা, 18 ঘন্টা পড়াশোনার মেন্টালিটি কিন্তু আমাদের নেই। আর যার কারণেই নেটওয়ার্ক সেক্টরে অনেক লোক আসে, কিন্তু বেশিরভাগ সফল না হওয়ার এটা একটা অন্যতম রিজন। কারণ তারা এখানে আসেই কিন্তু ডাইরেক্টলি ইনকামের উদ্দেশ্যে, বাট ইনকামটা অবশ্যই আসবে, লার্নিংটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর্নিংটা আসবে। লার্নিং ছাড়া কিন্তু আর্নিং আসার কোনো সুযোগ নেই। তো চলুন আমরা বেসিক্যালি প্রাইমারি স্টেপ গুলো আলোচনা করি, কেন ট্রেনিং এর প্রয়োজন। প্রথমত হচ্ছে রিসিভ মোর ইনফরমেশন। প্রচুর পরিমাণে তথ্য পাওয়া যাবে যদি আমরা প্রশিক্ষণে অংশগ্রহণ করি। আর যেহেতু আমাদের মেইনলি কাজটা হচ্ছে আমরা ইনফরমেশনটা প্রোভাইড করছি, ব্র্যান্ড প্রমোট করছি, সো আমাদেরকে প্রথমে তথ্য জানতে হবে, নিতে হবে। সেকেন্ডলি হচ্ছে ইজিলি অ্যাচিভ আওয়ার গোল। সহজে আপনি আপনার লক্ষ্যটা কিভাবে অর্জন করবেন। লক্ষ্য অর্জন করার অনেকগুলো ওয়ে আছে, তো আমি সহজ কোনটা বা কোনটা একটু ক্রিটিক্যাল সেটা বুঝবো কিভাবে, যদি সকল কিছু আমার জানা থাকে। সো এই জন্য ইজিলি অ্যাচিভ আওয়ার গোল, সেক্ষেত্রে ট্রেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে সাপোর্ট দিবে। বলা হচ্ছে ট্রেনিং ইজ দ্য ফুয়েল ফর আওয়ার ওয়ার্ক। ট্রেনিং হলো আমাদের কাজের জন্য জ্বালানি তেল। যখন আপনি কোনো একটি গাড়ি ড্রাইভ করবেন, গাড়ির যদি ফুয়েল শেষ হয়ে যায়, গাড়িটা কিন্তু ওইখানে স্টপ হয়ে যাবে, গাড়িটার সামনে যাবে না। তো সেটাকে সামনে যদি মার্চ করতে চাই,
তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাকে আবার ফুয়েলটা আবার নিতে হবে। সো নেটওয়ার্ক মার্কেটিং ও ঠিক তদ্রুপ, প্রতিদিন আমাদেরকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে। গত একটি জোনাল মিটিং এ আমাদের একজন সম্মানিত জোনাল অ্যাডমিন মামুন সিং, যিনি দায়িত্বে আছেন, আমাদের মিজানুর রহমান স্যার, ওনার একটা এক্সাম্পল আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাকে ওনার এক অ্যাসোসিয়েট প্রশ্ন করেছে, স্যার এই ট্রেনিংটা তো আমি করেছি বা আমি তো ট্রেনিং করছি, কিন্তু প্রতিদিন করতে হবে কেন বা কতদিন করতে হবে? তখন উনি ওনার অ্যাসোসিয়েটকে একটা প্রশ্ন পাল্টা করলেন যে, আপনি কি প্রতিদিন গোসল করেন? তখন ওই অ্যাসোসিয়েট ওনাকে অ্যান্সার দিয়েছে, জি স্যার, আমি তো প্রতিদিন গোসল করি। তখন ওনাকে আবার প্রশ্ন করা হলো যে, কেন প্রতিদিন আপনি গোসল করেন? তখন ওই অ্যাসোসিয়েট অ্যান্সার দিল যে, প্রতিদিন আমরা বাহ্যিকভাবে যেহেতু আমাদের শরীরে ময়লা আসে, জীবাণু আসতে পারে, সেই ক্ষেত্রে এটা থেকে আমরা নিজেকে পবিত্র করার জন্য বা পরিষ্কার করার জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য আমরা গোসল করি। তখন তিনি চমৎকার একটি ব্যাখ্যা এটা দিলেন। ব্যাখ্যাটা ছিল এরকম যে, আমরা প্রতিদিন মানুষের কাছ থেকে অনেক কিছু রিসিভ করি, পরিবেশ থেকে রিসিভ করি, আশেপাশের ঘটনা থেকে রিসিভ করি। এখন এই সকল রিসিভের মধ্যে কিছু কিন্তু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস চলে আসতেছে, কিছু নেগেটিভিটি চলে আসতেছে, যেটা আমার ব্রেনে স্থান দখল করছে। সো আমি যদি প্রতিদিন ট্রেনিংটা না করি, তাহলে আমার ওই ব্রেনের ময়লাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। যেমনই ভাবে আমি গোসল যদি প্রতিদিন না করি, আমার শরীরের ময়লাটা পরিষ্কার হচ্ছে না। তাই আমি যেমন পরিষ্কার করার জন্য প্রতিদিন গোসল করতে হচ্ছে, ঠিক ব্রেনটাকে আমার পরিষ্কার রাখার জন্য, পজিটিভিটি ঠিক রাখার জন্য আমাকে কিন্তু প্রতিদিন ট্রেনিং এ থাকাটা জরুরি। সর্বশেষ হচ্ছে কিপ আপগ্রেডিং আওয়ার স্কিল। আপনি যদি আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই ট্রেনিং এর বিকল্প নেই, কারণ প্রশিক্ষণে একমাত্র আপনাকে আপগ্রেড করার সুযোগ তৈরি করে দিবে। এখানে একটি ছবি দেওয়া আছে, আমরা এই গল্পটি ছোটবেলা পড়েছিলাম, কাকের বুদ্ধি। কাকের বুদ্ধি কিভাবে? সে একটা একটা করে পাথর এনে সংগ্রহ করে কলসে রাখে, যখন পানিটা উপরে উঠে তখন সে পাত্রটা থেকে পানিটা পান করে। এটা হলো ওল্ড ক্রো, আগের দিনের কাক। বাট বর্তমানের মডার্ন ক্রো কিন্তু এত কষ্ট করে না, সে ডাইরেক্টলি পাইপ নিয়ে এসে পানিটা পান করে। তার মানে কষ্ট কম, রেজাল্টটা তাড়াতাড়ি। অর্থাৎ যার কাছে প্রশিক্ষণ আছে, সে কিন্তু পাইপ নিয়ে কাজ করছে, অর্থাৎ কৌশল অ্যাপ্লাই করে সাকসেসটাকে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। আর যার কাছে কৌশল নেই, সে কিন্তু হার্ডওয়ার্কটা করছে, বাট তার সাকসেসটা অনেক লেট হচ্ছে। এবং এমনও হতে পারে তার সাকসেসের দেখার আগে তার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে। সো আমরা আজকে থেকে আপডেট হওয়ার চেষ্টা সবাই করতে হবে। আইবিউস বিজনেস ম্যানেজমেন্ট প্রোফাইল আমাদের চমৎকার একটি বই আছে, যে বইটি লিখেছেন আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসেন স্যার। চমৎকার ভাবে এই বইয়ের মধ্যে কিছু মেসেজ এমন ভাবে উনি শেয়ার করেছেন, একজন ব্যক্তি জয়েনিং করার পর থেকে উনি যদি শুধুমাত্র 90 দিন এই বইটাকে প্র্যাকটিস করে, তাহলে ওনার পক্ষে পার ডে এখান থেকে ভালো একটা ইনকাম করার অপরচুনিটি ক্রিয়েট হবে, যদি 90 দিন বইটাকে উনি প্র্যাকটিস করে। আর ওই বইটার আলোকেই সাধারণত আমরা আমাদের ফান্ডামেন্টাল ট্রেনিংটাকে ডিজাইন করে থাকি, যে বইটার নাম হচ্ছে আইবিও বই। আমরা আইবিও বই হিসেবে যে প্রোফাইলটাকে জানি, সেই বইটি। চলুন, প্রথম ট্রেনিংটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল 1, যেটা অ্যাটিটিউড বিল্ডিং। অর্থাৎ অ্যাটিটিউডের উপর প্রথম যে ট্রেনিংটা আলোচনা আমরা করি, আমাদের ফান্ডামেন্টাল 1 এটা রাখা আছে। ফান্ডামেন্টাল 2 আমরা যে ট্রেনিংটা পাই, সেটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি, ওয়ার্ল্ড মিশন টু ইন্টার লিমিটেড সম্পর্কে জানা এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমরা জানবো। ফান্ডামেন্টাল 3 মানে হচ্ছে ড্রিম অ্যান্ড গোল সেটআপ, স্বপ্ন প্রস্তুত এবং লক্ষ্য নির্ধারণের উপরে যে ট্রেনিংটি রাখা আছে, সেটি ফান্ডামেন্টাল 3। ফান্ডামেন্টাল 4 হচ্ছে ইনভাইট অ্যান্ড ফলো আপ, কল এন্ড রিকল ম্যানেজমেন্ট অথবা কোয়ালিটি ভিজিট, আমরা যেভাবে নাম দেই, বাট ইনভাইট অ্যান্ড ফলো আপ হয়তো ম্যাক্সিমাম লোক আমরা এটা বলে অভ্যস্ত। এই ট্রেনিংটা কিন্তু ফান্ডামেন্টাল 4, যেটা গতকালকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের সম্মানিত একজন সেন্ট্রাল ট্রেনার মিস্টার জাকারিয়া চৌধুরী চমৎকার ভাবে গতকাল প্রেজেন্টেশন দিয়েছেন। এবং আগামীকাল আমাদের ফান্ডামেন্টাল 1 ট্রেনিংটি হবে লাইফ এন্ড অ্যাটিটিউড, বিকেলে যথারীতি পূর্বের ন্যায় আমাদের সকল বিকেল 4টার যে সেমিনারটা, এটা চলমান থাকবে, রাত 9টায় ট্রেনিং। যেহেতু আজকে ফান্ডামেন্টাল 5টা অনুষ্ঠিত হয়ে যাবে, সো আগামীকাল কিন্তু আবার 1 থেকে আগামীকাল 1 অ্যাটিটিউড বিল্ডিং ট্রেনিংটা পরিচালনা করবেন আমাদের টুইন টুইন বিজনেস একাডেমির সম্মানিত উপদেষ্টা প্রফেসর আসাদুজ্জামান আকাশ স্যার। তাহলে কালকে ট্রেনিং, আজকে আমরা যারা আছি, আগামীকাল অবশ্যই আমরা আমাদের অ্যাসোসিয়েটদেরকে নিয়ে অংশগ্রহণ করব। ফান্ডামেন্টাল 5 হচ্ছে সাকসেস এন্ড রিভিউ। আজকে আমার ট্রেনিং এর আলোচনার মূল বিষয়টা কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল 5। তার মানে টুডে উই উইল ডিসকাস ফিলোসফি অফ সাকসেস। আজকে আমরা সফলতার কিছু ফিলোসফি নিয়ে আলোচনা করব।
এবং জানার চেষ্টা করব পৃথিবীতে সফল ব্যক্তিরা সফল কিভাবে হয়েছে, আমি কিভাবে সফল হতে পারি, কেন নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ আসবে, অথবা আমি কেন 21 করছি, এই রিজন গুলো জেনে এবং সফলতার কিছু আমরা ফিলোসফি নিয়ে আজকে স্টাডি করার চেষ্টা করব আমার এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। সাকসেস মিনস, প্রথমে যে শব্দটি আমরা দেখছি সাকসেস, এই পৃথিবীতে মানুষের স্বপ্ন কিন্তু এক একটা এক একভাবে ডিফারেন্স হতে পারে, বাট সকল মানুষের উপরে গবেষণা করে গিয়ে দেখা গিয়েছে দুইটা জিনিস কমন, সবাই এই দুইটা স্বপ্ন চায়। সেই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে সবাই সুখী হতে চায়, আরেকটা হচ্ছে সবাই সফল হতে চায়। এখন আপনি আমার এই কথাটা শুনে হয়তো চিন্তা করতে পারেন যে স্যার দুইটা তো একই, কারণ যিনি সফল উনি তো সুখী, অথবা যিনি সুখী তিনি তো সফল। বিষয়টা আসলে তা না। কেননা এই পৃথিবীতে অনেক সফল ব্যক্তি আছে যারা কিন্তু ব্যক্তিগতভাবে সুখী না, আবার অনেক সুখী ব্যক্তি আছে কিন্তু তার লাইফে সে সফল না। যদি বলেন কেমন, আমি একটু এক্সাম্পল দিলে আপনি সহজে বুঝবেন। যেমন বাংলাদেশের একজন নাম করা ধরেন টেরোরিস্ট যিনি ছিলেন, সন্ত্রাসী জগতে যিনি একদম টপে ছিলেন, এরশাদ শিকদার, যিনি আমরা যার নাম আমরা জানতাম, তিনি কিন্তু তার সন্ত্রাসী জগতে সফল হয়েছেন, অর্থাৎ তিনি সন্ত্রাসী জগতের নাম্বার ওয়ান হয়েছেন। বাট তাকে কিন্তু শেষ পরিণতি কিন্তু ফাঁসিতে ঝুলতে হয়েছে। সো তিনি তার পারিবার ফ্যামিলি মানে ব্যক্তিগত জীবনে সেটা কিন্তু সুখী ছিলেন না, কারণ তাকে সবসময় কিন্তু প্রশাসনের থেকে আড়াল পেতে হয়েছে। সে সর্বদা আমার আপনার মতো যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারতো না। তার মানে কি, সে সফল হলো একটা সেক্টরে, খারাপের দিক দিয়ে সে সফল, বাট তার কিন্তু সফলতা ছিল না। ঠিক তো বাবার, যদি আমরা সফলতা চিন্তা করি দেখবেন আমাদের পারিপার্শ্বিক অনেক ব্যক্তি আছে যারা ব্যক্তি জীবনে প্রচুর সুখী, অর্থাৎ তারা ফ্যামিলিগতভাবে হাসি খুশি এবং খুবই ভালোভাবে চলছে। বাট খেয়াল করে দেখবেন উনি কিন্তু ওনার লাইফে, ফ্যামিলি লাইফে তিনি কিন্তু তার কাছে সফল না, কারণ তিনি তার পরিবারের সকলের সকল চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছেন না। তো সফলতা এক জিনিস, সুখী আরেক জিনিস। আমরা আজকে যে ট্রেনিং এ আলোচনার চেষ্টা করবো সাকসেস আমরা কিভাবে হব এবং সাকসেসের মিনিংসটা কি। চলুন সাকসেসের প্রথম যে শব্দটা, সেটা যদি আমরা অক্ষরটা আছে সেটা যদি ক্লাসিফিকেশন করি, এস মানে হচ্ছে সিলেক্ট ইউর ড্রিম এন্ড গোল। সর্বপ্রথম আপনার যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার স্বপ্ন কি এবং আপনার লক্ষ্য কি। আমরা ফান্ডামেন্টাল 3 ট্রেনিং এটা আলোচনা করে এসেছি। যেমন আপনি যদি একজন ব্যক্তিকে চৌরাস্তা, আপনাদের বাজারে বা বিভিন্ন রোডে যে চৌরাস্তা থাকে সেখানে গিয়ে যদি একজনকে প্রশ্ন করেন যে ভাই সোজা রাস্তাটা কোন দিকে গেছে, তখন কিন্তু ওই ভদ্রলোক আপনাকে একটা পাল্টা প্রশ্ন করবে, ভাই আপনি কোথায় যেতে চান। এখন আপনি যদি বলেন আমি তো জানি না, তখন কিন্তু ওই ভদ্রলোক আপনাকে হেসে একটা উত্তর দিবে, ভাই 4 রাস্তা সাইডটাই সমান, যে কোনো একটা দিয়ে হাঁটা শুরু করেন। কারণ যে ব্যক্তি জানে না তার গন্তব্য কোথায়, তার জন্য তো সকল রাস্তাই সমান। সো আমি যদি সফল হতে চাই, ফার্স্ট টাইম আমার সেই স্বপ্নটা কি এবং সেই লক্ষ্যটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। যদি লক্ষ্য নির্ধারণ না করি তাহলে আমার এই যাত্রাটা কিন্তু কি হবে না, সফলতার পথে অগ্রসর হবে না। যেমন আমি আরেকটু যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন আপনি কক্সবাজার যাবেন ঢাকা থেকে, তাহলে ঢাকা থেকে কক্সবাজার হচ্ছে দক্ষিণ দিকে, পূর্ব দক্ষিণ দিকে। এখন আপনি যদি দক্ষিণ দিকে গাড়ি ড্রাইভ করে না যান তাহলে দেখা যাবে ঘটনাটা কি, আপনি উল্টা পথে গেলেন, অর্থাৎ পূর্ব দিকে পশ্চিম দিকে চলে গেলেন। এখন পশ্চিম দিকে যদি আপনি জাম্বু বিমান চালাইয়াও যান, সবচেয়ে দ্রুত গতির যে বিমান জাম্বু বিমান চালাইয়াও যান, আপনি কি কখনো কক্সবাজার পৌঁছবেন? নিশ্চয়ই না, কারণ আপনার লক্ষ্যটা ছিল একদিকে, আপনি যাত্রা করেছেন উল্টা দিকে। আর আপনি যদি কক্সবাজারের দিকে অর্থাৎ ঢাকা থেকে দক্ষিণ দিকে হেঁটেও রওনা দেন তাহলে কিন্তু একটা না একটা সময় কিন্তু আপনি কক্সবাজার গিয়ে বুঝবেন। তার মানে আমি আগে আমার লক্ষ্যটাকে লক্ষ্যটাকে ঠিক করতে হবে, আমার স্বপ্নটাকে প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে সফলতার প্রথম শর্ত। চলুন দ্বিতীয় যে ওয়ার্ডটা দেওয়া, লেটারটা দেওয়া আছে ইউ, অক্ষরটা, আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকল, বাধা সমূহকে জানা। এখন এই যে আমি কক্সবাজার যাব যে চিন্তা করলাম বা আমার একটা গোল সেট করলাম, এখন আমার সাথে সাথে কিন্তু চিন্তা করতে হবে যাওয়ার জন্য আমার কি কি প্রতিবন্ধকতা আসতে পারে। যেমন আমার টাকা ম্যানেজ করতে হবে, আমাকে কিছু ড্রেস নিতে হবে, আমাকে কারো না কারো থেকে ইনফরমেশন নিতে হবে কিভাবে ওইখানে যাব, কোথায় যাব, কোন হোটেলে উঠলে ভালো হবে, খাওয়া দাওয়া কিভাবে মেনটেন করবে, কতদিন থাকলে ভালো, এই যে ইনফরমেশন মানে টোটাল বিষয়টা আমার জানার জন্য। কিন্তু যদি না জেনে, কোনো টাকা পয়সার ব্যাকআপ না নিয়ে, কোনো কাপড়
আপনি যদি কাপড় না নিয়ে আপনি কি করলেন, একদম রওনা দিলেন কক্সবাজারের উদ্দেশ্যে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়াটাই স্বাভাবিক। এবং আপনি যেতে পারবেন কিনা সেটাও সন্দেহাতীত, কারণ আপনি তো টাকার ম্যানেজটা করেননি। সো আমরা আমাদের যে জীবনে যে সফলতাটা চাই এবং যে লক্ষ্যটা স্থির করেছি, সেই লক্ষ্য এবং স্বপ্নটাকে পূরণ করার জন্য কি কি বাধা আসতে পারে, অবস্ট্যাকল, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। থার্ডলি হচ্ছে সি। সি হচ্ছে ক্লিয়ার ইউর মাইন্ড অ্যাবাউট ডাউট। সন্দেহ থেকে নিজের মনকে পবিত্র রাখতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় যে রোগ এবং ক্যান্সারের চেয়ে যেটা ভয়াবহ, সেটা কিন্তু সন্দেহ। সো সন্দেহ থেকে নিজের মনকে পবিত্র রাখতে হবে। 4 নম্বর হচ্ছে সি। আরেকটি সি দ্বারা হচ্ছে ক্রিয়েট পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আপনাকে সব সময় ইতিবাচক মনোভাবের ব্যক্তি হতে হবে। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে পজিটিভ হয়ে লাভ কি, পজিটিভ হইলে কিন্তু মায়ের একটা কমও খাইতে পারেন। এখন এটা আবার কেমন কথা যে পজিটিভ হলে মায়ের একটা কম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন। ধরেন কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, প্রতি উত্তরে আপনি কি দিবেন? জোরে একটা ঘুষি দিবেন। যখনই ঘুষি দিলেন তখন কিন্তু ওই ব্যক্তি আপনাকে একটা কিক মারলো। এই যে ওই ব্যক্তি কিক মারলো, এই কিকটা কখন মারলো? যখন আপনি ওনাকে ঘুষি দিচ্ছেন। যদি ঘুষিটা না দিতেন তাহলে কিন্তু থাপ্পড় একটাই ছিল। তার মানে আমি যদি পজিটিভ থাকার চেষ্টা করি তাহলে মায়ের একটা কিন্তু কম থাকছে। আমার এক ফ্রেন্ডের সাথে 2008 সালের একটি ঘটনা, তার সাথে আমার দেখা। তো তার মাথায় ব্যান্ডেজ করা। তো তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার মাথায় কি হয়েছে, আঘাত পেলে কিভাবে? তো সে আমাকে বললো গতকালকে আমার সাথে একজনের ঝগড়া হয়েছে, সে আমাকে একটা গালি দিয়েছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। তো আমি বললাম কেউ কাউকে গালি দিলে মাথা ফাটে, এটা তো আমার জীবনে জানা ছিল না। না দোস্ত, আরেকটু কথা আছে। আমি কি? আমিও তার ইচ্ছা মতো গালি দিছি। আমি তো ভালো, দুইজনে দুইজনে গালি দিলা, তো তাতে মাথা ফাটলো কিভাবে? আরেকটু বাকি আছে। আমি কি? এরপরে ও আমার মাথা দিছে বাড়ি, আমি দিছি ওর মাথায় বাড়ি, দুইজনের মাথা ফাটছে। তখন আমি তাকে বললাম যে তুমি চাইলে বন্ধু যদি এখানে একটু পজিটিভ চিন্তা করতে, তাহলে কিন্তু তোমার মাথাটা কিন্তু ব্যান্ডেজ থেকে মুক্ত থাকতো। এখন সে একটু গরম হয়ে বলতেছে আমার পুরো বংশ নিয়ে গালি দিয়েছে, তুমি বলো পজিটিভ? বললাম হ্যাঁ, এটা সূত্র আছে। কি? তখন আমি তাকে একটা এক্সাম্পল শেয়ার করলাম যে মনে করেন আপনাকে কেউ একটা গালি দিচ্ছে, কি বললো, ডট কম একটা গালি দিল, সে এক্সাম্পল। এখন আপনি প্রতি উত্তরে কি বলেন? ডট ডট কম। তার মানে আরেকটা গালি দিচ্ছেন। এবার উনি আবার পাল্টা গালি, আবার পাল্টা গালি। এই যে গালাগালিটা শুরু হয়ে গেল, লাভ কি? কিন্তু আপনাকে যদি উনি প্রথমে ডট কম একটা গালি দিয়েছে, আপনি তখন ওনাকে বলেন যে ইয়েস ইউ আর রাইট। এই যে ভদ্রলোক আপনাকে গালিটা দিয়েছে, উনি মনে মনে চিন্তা করবে কি ঘটনা কি, আমি তাহলে গালি দিলাম আর সে বলো যে হ্যাঁ ঠিক। এইবার সে জিদ করে দেখবেন আরেকটু বদমেজাজি হয়ে আরেকটু খারাপ গালি আপনাকে দিবে। ধরেন গালিটা দিল ডট 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 কম। এইবার আপনি তাকে আবার বলেন ইয়েস এটাও রাইট। এইবার সে চিন্তা করবে কি রে, কারে গালি দিতেছে, কারণ আমি যেই গালি দিই সে নিজেই স্বীকার করতেছে এটা রাইট। এইবার সে হয়তো তার জীবনের সবচেয়ে বড় গালি যেটা ডট 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 কম আপনাকে একটা গালি দিল, আপনি তখনও বলেন যে ইয়েস ইউ আর রাইট। 3 নাম্বার গালি দেওয়ার পর ওই ব্যক্তি যতই রাগান্বিত থাকুক সে কখনোই আপনাকে গালি দিতে পারবে না, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করবে। সেই প্রশ্নটা হচ্ছে তোমার কি মান সম্মান বলতে কোনো কিছু নাই? আমি তোমার গালি দিই আর তুমি বেহাইয়ার মতো বলো যে হ্যাঁ এটা ঠিক। তখন আপনি তাকে আবার বলেন যে ইউ আর রাইট। এখন সে কৌতূহল বশত এই যে ইউ আর রাইট কথাটাকে জানতে চাইবে, কেন আপনি এটা বলছেন, বা কেন আপনি বেহাইয়ার মতো বারবার ইয়েস বলছেন। এইবার তাকে আপনি একটা এক্সাম্পল দিবেন। সেই এক্সাম্পল হচ্ছে এরকম, যেটা আমি আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম যে বন্ধু তোমার পকেটে ধরো 10 টাকার একটা বা 100 টাকার একটা নোট আছে, হোয়াট এভার। তুমি টাকাটা হাতে নিছো আমাকে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমি টাকাটা নিলাম না, তাহলে টাকাটা কার হাতে আছে? সে বলতেছে কেন আমার হাতে আছে, যেহেতু তুমি নাও নাই। তা আমি বললাম তুমি যে এতক্ষণ যত গালি দিস এই গালিটা একটাও আমি নেইনি, তাহলে গালিগুলো কার কাছে আছে? আমার কাছে। তো তাহলে সবগুলোই তো রাইট। তখন কিন্তু সে কিন্তু স্টপ হয়ে গেছে। তার মানে কি দেখেন, সে যে গালি দিয়েছে কথা তো রাইট, বাট বিষয়টা আপনি না, সো এটা তো রং কি? তাহলে বিষয়টাকে আমরা চাইলে পজিটিভলি হ্যান্ডেল করার সুযোগ আছে। এখন ধরো দুর্ঘটনায় আপনার একটা হাত চলে গেছে। এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহ দুনিয়াতে এত হাত থাকতে তুমি শুধু আমার ডাইনারটাই দেখলা, এই যে কথাটা আপনি চিন্তা করলেন, কিন্তু আরেকটা কথা কিন্তু পজিটিভলি চিন্তা করতে পারতেন। আল্লাহ আপনার হয়তো হাতটা দুর্ঘটনায় কোন একটা ক্ষতি করেছে, বাট আপনার জীবনটা কিন্তু রেখে গিয়েছে, চাইলে তো আপনার জীবনটাও নিয়ে নিতে পারতো। ভাই আপনারা সবাই নিজেদের ক্যামেরা অফ করেন প্লিজ। জি, আমরা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখি। আসাদুজ্জামান সাইদ ভাই, আমি আপনার মাইক্রোফোনটা মিউট করেছি, আপনি আবার আনমিউট করে দিয়েছেন।
আমরা মাইক্রোফোনটাকে মিউট করে রাখবো। যারা পরবর্তীতে অংশগ্রহণ করেছি আমরা সবাই মাইক্রোফোনটা মিউট রাখবো এবং আমরা কেউ স্ক্রিন শেয়ার অপশনটাকে চাপ দিব না। ক্যামেরাটা অফ করলে ভালো হয়, ক্যামেরাটাও অফ করলে ভালো হয়, কারণ দৃষ্টি অন্যদিকে চলে যায়। আচ্ছা বাকিটা ফোন দেবো নি, ঠিক আছে? জি সাইফুল ভাই, আপনার মাইক্রোফোনটাকে মিউট করছি, আনমিউট করছে কেন? আমরা মাইক্রোফোনটাকে আর কেউ মিউট করবো না, আমরা মিউট করা অবস্থায় থাকলে ক্যামেরাটা চালু রাখেন, আপনাকে দেখে দেখেই মিটিংটা করি। সয়েল স্যার আপনার ক্যামেরাটা অন করে রাখেন। জি, আমরা যেহেতু অনলাইনে ট্রেনিং করছি, ভিডিও চেয়ে অডিওটা শুনতে ভালো হবে, কারণ ভিডিওতে আবার নজর দেখা যাচ্ছে আলাদা চলে যাচ্ছে। সো আমরা অডিও আমরা শুনতে ভালো হবে। আমরা প্রত্যেকে আমাদের ক্যামেরাটা অফ করে রাখি, একজন না শুধু সবাই। এটা আপনাদের জন্য ভালো, যারা অংশগ্রহণ করছে তাদের জন্য বেটার। আর আমরা মাইক্রোফোনটাকে মিউট করে রাখি, আমরা কেউ মাইক্রোফোনটাকে আনমিউট করব না। এই সহযোগিতাটুকু যদি করি তাহলে আমার বিশ্বাস আপনারা আজকের প্রোগ্রামটি সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো। ক্যামেরাটা চালু রাখেন। জি, তারপর আমরা ক্রিয়েট পজিটিভ মেন্টালিটি চিউট গেল। 4 নাম্বার হচ্ছে এটা হচ্ছে এমব্রাস দা চ্যালেঞ্জ। আলিঙ্গন করতে হবে প্রতিযোগিতাটাকে আলিঙ্গন করতে হবে। অর্থাৎ যে কোনো একটা চ্যালেঞ্জ আসলে সেটা আমাদেরকে রিসিভ করার মানসিকতা থাকতে হবে। এস মানে হচ্ছে স্টে অন দা ট্র্যাক, আপনাকে ট্র্যাকে থাকতে হবে, লেগে থাকতে হবে। যেমন চায়নাতে একটি বাঁশ গাছ আছে, যে বাঁশের চারাটা রোপণ করার পর প্রথম 4 বছরে এই বাঁশ গাছটি মাত্র 3 ফুট লম্বা হয়। এখন আপনি যদি চিন্তা করেন 4 বছর সময় দিলাম, মাত্র 3 ফিট লম্বা হইলো, থাক কাইটা ফেলি, তাহলে কিন্তু অরিজিনাল রেজাল্টটা পাবেন না। সেই রেজাল্টটা কি? সেই বাঁশ গাছটি পরের 4 বছর পর থেকে পরের প্রতি একদিনে 1 ফিট করে সেটা লম্বা হতে থাকবে এবং 90 দিনে 90 ফিট লম্বা হবে। অথচ প্রথম 4 বছরের মাত্র কিন্তু 3 ফিট লম্বা হচ্ছে। এটা হচ্ছে লেগে থাকার সবচেয়ে বড় কিন্তু একটা এক্সাম্পল। যেমন আমি যদি লেগে থাকার আরেকটা এক্সাম্পল শেয়ার করি তাহলে আপনার জন্য আরেকটু সহজ হবে বুঝতে। ঢাকা থেকে চট্টগ্রাম অনেকগুলো কিন্তু গাড়ি যাচ্ছে। আপনি ধরেন মুখের সুইংগামটা, আমরা যারা সুইংগাম চাবাই, এবার সুইংগামটা চাবানোর পরে সুইংগামটা মুখ থেকে বের করে আপনি যদি গাড়ির সাথে লাগিয়ে দেন আর গাড়িটা যদি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, দেখবেন এই সুইংগামও কিন্তু চট্টগ্রাম চলে গেছে। তাহলে সুইংগামের কি এমন পাওয়ার ছিল সে যে চট্টগ্রাম চলে গেল? তার শেষ তার পাওয়ার ছিল, সে শুধু কি ছিল? লেগেছিল। সো লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু সফলতার আরেকটি মূল মন্ত্র। যেমন আপনি যদি এখানে যারা ইসলাম ধর্মের আছেন, কোরআনে কিন্তু বারবার আল্লাহ একটা কথা আমাদেরকে কিন্তু জানান দেওয়ার চেষ্টা করেন বা জানান দিয়েছেন। কি দিয়েছেন? সেই জানান দেওয়ার মেসেজটা হচ্ছে যে সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাসী এবং ধৈর্যশীল। সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাসী এবং ধৈর্যশীল। দুইটি কথা কিন্তু, বিশ্বাসী হতে হবে, আবার শুধু বিশ্বাসী হলে হবে না, আপনাকে ধৈর্যশীল হতে হবে। সো স্টে অন দ্য ট্র্যাক। এবং সর্বশেষ যে এসটি দেওয়া আছে সেটি হচ্ছে শো দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট। এই পৃথিবীকে আপনাকে দেখাইতে হবে যে আপনি সেটা করতে পারেন। একজনও পারে না, তাহলে আপনাকে এক্সাম্পল হইতে হবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমেরিকা কে আবিষ্কার করেছে, আপনি কিন্তু নাম বলবেন কলম্বাস। দ্বিতীয়বার কে গিয়েছে, হয়তো গুগলে ঘাটাঘাটি আরেকজনের নাম বলবেন। তৃতীয়বার কেউ গিয়েছে, এইবার আর নাম বলতে পারবেন না। আজকের দিন পর্যন্ত এত লক্ষ লক্ষ মানুষ আমেরিকাতে গেছে, কারো নাম কিন্তু আর কেউ জানে না। তাহলে কলম্বাসের নাম জানে কেন? কারণ সে সেই জিনিসটা প্রথম জানান দিয়েছে। সো কেউ পৃথিবীতে কোনো কিছু করতে পারেনি, তাই আমিও করতে পারবো না, বিষয়টা কিন্তু ঠিক না। আমি সে এক্সাম্পল হওয়ার সুযোগও থাকবে। এই জন্য বলা হচ্ছে শো দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট। পৃথিবীকে দেখান যে আপনি সেটা করতে পারেন। তাহলে এই জিনিসটার ক্লাসিফিকেশন, সাকসেস শব্দটা যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে কিন্তু আমরা সফলতার মূল যে পয়েন্ট সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। বলা হচ্ছে দ্য ট্রুথ অ্যাবাউট সাকসেস। সফলতার জন্য সত্যটা কি? বলা হচ্ছে সাকসেস ইজ ডিটারমাইন্ড নট সো মাচ বাই দ্য সাইজ অফ ব্রেন। সফলতা কখনো আপনার ব্রেনের সাইজের উপরে ডিপেন্ড করবে না, বাট দ্য সাইজ অফ থিঙ্কিং। নির্ভর করবে আপনি সেই ব্রেনে কতটুকু চিন্তা করছেন সেটার উপরে। কারণ ব্রেন সাইজের উপরে যদি সফলতা নির্ভর করত তাহলে পৃথিবীতে নেতৃত্ব দিত হাতি এবং হচ্ছে আপনার কি বলে তিমি মাছ, কারণ এদের মাথা বড়, এদের ব্রেনের সাইজও বড়। তাহলে সাইজ দিয়ে কিন্তু পৃথিবীতে সফলতা আসে না, আসে কি দিয়ে? থিঙ্কিং, চিন্তা দিয়ে। আইনস্টাইনের ব্রেনের অ্যানাটমি করে যেটা দেখা গেল, আইনস্টাইনটা টোটাল ব্রেনের, অর্থাৎ এই পৃথিবীতে নেয়ার অ্যাবাউট যার 10,000-এর উপর আবিষ্কার, বিজ্ঞানীদের বিজ্ঞানী যাকে বলা হচ্ছে, তিনি তার ব্রেনের 8 থেকে 9%
কারো কারো মতে 13% উনি ব্যবহার করেছেন। তাহলে দেখেন এত কিছু আবিষ্কার করেও বলছে উনি ওনার ব্রেনের মাত্র 13% সর্বোচ্চ এই পর্যন্ত যেটা পাওয়া যায় অ্যানাটমি রিপোর্ট 13% উনি ব্যবহার করেছেন। তাহলে আমি আপনি কত পার্সেন্ট ব্যবহার করেছি? এটা হচ্ছে মূল বিষয়। সফলতার জন্য আপনাকে কি করতে হবে? থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে, এবং আপনার চিন্তায় আপনাকে নতুন রাস্তাটা ক্রিয়েট করবে। হিউম্যান মাইন্ড, ইউর মাইন্ড ইজ দ্য আলটিমেট পার্সোনাল কম্পিউটার। আপনার মাইন্ড হচ্ছে একটা পার্সোনাল কম্পিউটার মতো। পার্সোনাল মাইন্ড ইন পিপলস মাইন্ড। কেন পার্সোনাল কম্পিউটার? আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বিষয়টাকে উপস্থাপন করছি। পার্সোনাল কম্পিউটারের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। একটা অংশ দিয়ে আপনি কাজ করতে পারছেন যেটা বাহ্যিকলি আমরা দেখি, আরেকটা কিন্তু আমরা টাচ করতে পারছি না, যেটা সফটওয়্যার ভিতরে কাজ করছে, সেটা কিন্তু আমরা বাইরে থেকে ধরতে পারছি না, বাট সেটা অনুভব করা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো সেটা হচ্ছে সফটওয়্যারের পার্ট। আর হার্ডওয়্যার হচ্ছে যেটা আমরা বাহ্যিক ভাবে ধরতে পারি, টাচ করতে পারি, কাজ করতে পারছি। মানুষের ব্রেনেরও কিন্তু দুইটা পার্ট আছে। চলুন, এন্ড ইউ আর দা প্রোগ্রামার, বলা হচ্ছে আপনি হচ্ছেন সেটা নিয়ন্ত্রণকারী, প্রোগ্রামার। যেমন এই যে ল্যাপটপে একটার পর একটা স্লাইড আসতেছে, এখন এটা তো আমার ল্যাপটপের অনেক বড় একটা কারিশমা, কারণ সে একটার পর একটা স্লাইড দিচ্ছে। অ্যাকচুয়ালি যদি চিন্তা করে দেখেন, ল্যাপটপের কিন্তু কোনো কারিশমা নাই। কেন? কারণ আমি তাকে ঠিক যা অর্ডার দিয়েছি সে শুধু তার ডেলিভারি দিচ্ছে। তাহলে আমি আমার ব্রেনকে যেটা কমান্ড করছি, ব্রেন যেটা আমাকে কমান্ড করে দিই, ব্রেনের যেটা কমান্ড আসতেছে আমার মাইন্ড থেকে, যদি আমার মাইন্ড থেকে ব্রেনকে কমান্ড দেয় যে তোমার দ্বারা হবে না, তাহলে পৃথিবীর আর কারো ক্ষমতা নাই আমার দ্বারা করানো। আমার মাইন্ড যদি আমার ব্রেনকে কমান্ড করে যে হ্যাঁ তুমি পারবে, তাহলে সৃষ্টিকর্তা যদি বাধা না দেয়, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনি সেটা আর মিস করবেন। সো আমি ব্যর্থ হব না সফল হব, সম্পূর্ণটা ডিপেন্ড করছে এটা কিন্তু আমার নিজের উপরে, যে আমার থিঙ্কটা আমি কি করছি, চিন্তাটা কি করছি, আমি আমার কমান্ডটা কি করছি। ইউর মাইন্ড ইজ ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনার মাইন্ড হচ্ছে আপনার একটা অবিডিয়েন্ট সার্ভেন্ট, মানে কৃতদাস চাকরের মতো। তাহলে চাকরে মালিকের কথা শুনবে নাকি মালিক চাকরের কথা শুনবে? নিশ্চয়ই মাইন্ডের কাজ হচ্ছে আমার কথা শোনা। সো ইট উইল প্রসেস দ্য প্রোগ্রাম ইউ গেভ ইট। এটা সেটাই প্রসেস করে আপনাকে দিবে, আপনি তাকে যেটা দিবেন। এবং ইউর মাইন্ড ইজ লাইক এ সয়েল গার্ডেন। আপনার মাইন্ড হচ্ছে একটা বাগান চাষের মতো। দ্য সয়েল ডাজ নট কেয়ার হোয়াট সিডস ইউ প্ল্যান। মাটি এটা কেয়ার করে না যে আপনি তাকে, মানে মাটি এটা কেয়ার করে না আপনি তাকে কি দেন নাই, সে কেয়ার করবে আপনি তাকে কি দিয়েছেন। অর্থাৎ আপনি তাকে যা দিয়েছেন সে শুধু সেটাই আপনার জন্য কি করবে, তৈরি করে দিবে। আপনি যদি আমের বিচি লাগান, এটা তো কাঁঠাল গাছ হওয়ার সুযোগ নাই, মাটি কোনোদিন এটার কাঁঠাল গাছ বানাতে পারবে না। মাটি ওই সেই আমের বিচি থেকে আম গাছে আপনাকে বের করে দিবে। আপনি যদি কাঁঠালের বিচি মাটিতে দেন, মাটির কিন্তু এই ক্ষমতা নাই এই কাঁঠাল বাদ দিয়ে আপনাকে আম গাছ দিবে। তার মানে আমার মাইন্ডকে আমি যেটা কমান্ড করছি, মাইন্ডের কাজ হচ্ছে সেটাই ডেলিভারি দেওয়া। এখন আমি যদি বলি আমার দ্বারা হবে না, তাহলে আসলেই কিন্তু হবে না। আমি যদি বলি আমার দ্বারা হবে, তাহলে কিন্তু আসলেই সেটা হওয়ার সুযোগ আছে। চলুন, ডিফারেন্স বিটুইন ব্রেন এন্ড কম্পিউটার। আমরা যদি মানুষের ব্রেন এবং কম্পিউটার সম্পর্কে একটু পার্থক্যটা জানার চেষ্টা করি, এখানে দেওয়া আছে ডিসক্রিপশন সুপার ক্রে 1। এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে লেটেস্ট কম্পিউটার বা পাওয়ারফুল কম্পিউটার নাম হচ্ছে সুপার ক্রে 1। আর ব্রেন, দুইটা জিনিসের আমরা একটু পার্থক্য আজকে জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ওয়েট, ওজন। সুপার ক্রে 1 এর যে পরিমাণ ওজন আছে, মানে যে পরিমাণ এটা সরঞ্জাম সহ এটার একটা ওয়েট হয়েছে, সেটা হচ্ছে 7 টন। 7 টন মানে কিন্তু 7000 কেজি, কারণ 1000-এ 1 টন। প্রাপ্তবয়স্ক একজন মানুষের ব্রেনের ওজন কিন্তু 1.5 কেজি, সর্বোচ্চ 1300 থেকে 1400 গ্রাম পর্যন্ত হয়। আমরা অনেকেই দেখবেন গ্রাম অঞ্চলে একটি প্রবাদ বাক্য বলে, মাথা মোটা যার বুদ্ধি বেশি তার। আসলে এটা সম্পূর্ণ কুসংস্কার, কারণ মাথা যত মোটা হোক আর চিকন হোক, ব্রেনের সাইজ সবার কিন্তু এক। আচ্ছা, কেবল এই যে সুপার ক্রে 1 এর ভিতরে যে তার আছে, এই তারটাকে যদি কোনো কারণে লম্বা করা হয়, অর্থাৎ আপনি সোজা করে এটা কতটুকু আছে এটাকে মাপার চেষ্টা করেন, তাহলে 60,000 মাইল কিন্তু অতিক্রম হবে। 60,000 মাইল। সৃষ্টিকর্তা মানুষের ব্রেনকে যে কেবল যে তারের সমন্বয় তৈরি করে দিয়েছেন, নিউরো সায়েন্টিস্টরা বলছেন সেই তারগুলোকে যদি জোড়া লাগানো হয়, তাহলে সেই জোড়াটা যদি সোজা করা হয়, তাহলে সেটা 2 লক্ষ মাইল অতিক্রম করবে। দেখেন সুবহানাল্লাহ, কত বড় সৃষ্টিকর্তার কত সুন্দর সৃষ্টি। আমরা যেটা মানুষ তৈরি করেছি সুপার ক্রে 1, সেটা 7 টন ওজন, 7000 কেজি, এটা তার যাবে 60,000 মাইল।
আর যে তারের লম্বা মাইলটা যাবে 2,00,000 মাইল, অথচ সেটার ওজন মাত্র 1.5 কেজি। এবার চলুন আমরা ক্যালকুলেশনের যদি, কারণ কম্পিউটারের কাজ হচ্ছে গাণিতিক কাজ, এই ক্যালকুলেশন হচ্ছে 400 মিলিয়ন পার সেকেন্ডে ক্যালকুলেট করার ক্ষমতা রাখে সুপার ক্রে 1। মানুষের ব্রেনের উপর অ্যানাটমি করে যেটা নিউরো সায়েন্টিস্টরা দিয়েছেন সেটা হচ্ছে 20,000 বিলিয়ন, নট মিলিয়ন, 20,000 বিলিয়ন পার সেকেন্ডে ক্যালকুলেট করার ক্ষমতা রাখে মানুষের ব্রেন। তাহলে মিলিয়ন বলো না বিলিয়ন বলো, আপনি নিজেই চিন্তা করে দেখেন, 10 লাখে 1 মিলিয়ন আর 100 কোটিতে 1 বিলিয়ন। তাহলে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ক্যালকুলেটর কিন্তু আপনার জন্য সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে, যেটা আপনার ব্রেন। মেমোরি, যেটাতে আমরা ডকুমেন্ট সেভ করে রাখি, সুপার ক্রে 1 এ দেওয়া আছে 100 বিলিয়ন বিট। মানুষের ব্রেনের মধ্যে দেওয়া আছে আনলিমিটেড, অর্থাৎ এটাতে কতটুকু র্যাম রোম সৃষ্টিকর্তা দিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীর কোন নিউরো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি, বলে দিয়েছেন আনলিমিটেড। এবং সর্বশেষ 5 নম্বরে যেটা আলোচনা করছি, অপরচুনিটি। আমি সুপার ক্রে 1 করতে পারবো, এবং এটার কিন্তু কিছু লিমিটেড আছে, অনেক কিছু সুযোগ যেমন আছে, আর অনেক কিছু করতে পারবো না সুপার ক্রে 1 দ্বারা, কারণ এটা লিমিটেড অপরচুনিটি। বাট মানুষের ব্রেন হচ্ছে আনলিমিটেড অপরচুনিটি, অর্থাৎ আপনার ব্রেনটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করে দিয়েছে, আপনি এটার দ্বারা যা কিছু চান তা কিছু তৈরি করার সুযোগ আছে। দামের দিয়ে যদি আমরা একটা নর্মালি ক্যালকুলেশন করি, যে সুপার ক্রে 1 এর দাম আমি যদি ধরি 1 লাখ টাকাও ধরি, যে এটার দাম 1 লাখ, নিউরো সায়েন্টিস্টদের ভাষ্য অনুযায়ী মানুষের ব্রেন সুপার ক্রে 1 এর চেয়ে প্রায় 10 লক্ষ গুণ পাওয়ারফুল। আবারও বলছি, একটা সুপার ক্রে 1 যে পরিমাণ পাওয়ারফুল, এই সুপার ক্রেনের 10 লক্ষ সুপার ক্রে 1 কম্পিউটারকে একত্র করলে যেই পরিমাণ পাওয়ার হবে, তার থেকে পাওয়ার বেশি কিন্তু সৃষ্টিকর্তা আমার আপনার দিয়েছেন। আরেকজন নিউরো সায়েন্টিস্ট একটি চমৎকার মেসেজ শেয়ার করেছেন মানুষের ব্রেন সম্পর্কে। উনি বলেছেন যে যদি মানুষের ব্রেনের পাওয়ার দিয়ে কোনোদিন কোনো কম্পিউটার বানানো যায়, যাবে বলে নাই, বলছে যদি যায়, তাহলে ওই কম্পিউটারটা ওপেনিং করার জন্য যখন বিদ্যুতের সংযোগ দেওয়া হবে, পুরো পৃথিবীতে যে বিদ্যুৎ আছে বর্তমানে, সেই বিদ্যুৎটাকে যদি একই লাইনে এনে কম্পিউটারে লাগানো হয়, তাহলে কম্পিউটারটা যখন আপনি ওপেন করতে যাবেন, সুইচটা চাপ দেওয়ার পর যে একটা পাওয়ার আসে, অর্থাৎ একটা লাইট জ্বলে, এই লাইটের জন্য যে বিদ্যুৎটা লাগবে, সাথে সাথে আবার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, কারণ পুরো পৃথিবীর বিদ্যুৎ সেটাকে সাপ্লাই দিতে পারবে না। চিন্তা করেন, সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে, কত পাওয়ারফুল ভাবে আমাদেরকে কিন্তু সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা পার্ট আজকে আলোচনা করলাম, মানুষের ব্রেন। আমি যদি 10 লক্ষ গুণ বেশি পাওয়ারফুলও ধরি, তাহলে দামের দিক দিয়ে যদি ক্যালকুলেশন করি, 1 লাখ ইন্টু 10 লাখ, টাকা অঙ্ক হয় 100 বিলিয়ন। তার মানে বাংলা টাকা প্রায় 10,000 কোটি টাকা আমার আপনার ব্রেনের কিন্তু দাম পড়ছে, 10,000 কোটি টাকা। এত বড় সম্পদের মালিক আপনি, এত টাকার অডেল মালিক আপনি, এখন আপনি নাকি অভাবে আছেন। তাহলে আপনার এই অভাবটা কি স্বভাব? নিজেকে প্রশ্ন করে দেখেন, কারণ এটা তো থাকার কথা না, আপনি তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি থাকার কথা, বাট আপনি কিন্তু আজকে অভাবে আছেন, কারণ এই অভাবটা আমাদের স্বভাব। আপনি যদি মানুষের চোখ নিয়ে একটু চিন্তা করেন, আমার আপনাকে সৃষ্টিকর্তা যে চোখ দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে গতি কিসের? যেমন আমরা জানি আলোর গতি 1,86,000 মাইল বেগে ছুটছে, কিন্তু তার চেয়েও পাওয়ারফুল কিন্তু মানুষের মন। আপনি যদি জীবনে কখনো কক্সবাজার গিয়ে থাকেন, কক্সবাজারের ক উচ্চারণ করা মাত্র কিন্তু আপনি সমুদ্র সৈকত দেখতে পারবেন, কারণ মানুষের মন তার থেকে বেশি দ্রুত গতি। এখন আমি যদি আলোর রশ্মিটারও ক্যালকুলেশনটা করি, এই যে 1,86,000 মাইল বেগে সে ছুটছে, তারপরও দেখেন সূর্যের আলো পৃথিবীতে আসতে কত মিনিট লাগে? 23 মিনিট, 8 মিনিট 23 সেকেন্ড সময়ের মতো লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে। এত স্পিডে সে আসতেছে, তারপরও এই সময়টা কিন্তু লাগছে। আচ্ছা, আপনি কখনো সূর্যের দিকে তাকিয়ে খেয়াল করেছেন যে সূর্যটা আপনি যখন তাকাচ্ছেন, আপনি সূর্য কত সেকেন্ড পরে দেখেন বা কত মিনিট পরে দেখেন? আপনি সূর্যটা সেকেন্ডও না, ন্যানো সেকেন্ড পরে কিন্তু দেখছেন। সৃষ্টিকর্তা কত গতিসম্পন্ন জ্যোতি দিয়া আপনার দৃষ্টি কিন্তু তৈরি করেছেন, আপনার ন্যানো সেকেন্ডও সময় লাগছে না সূর্যটার দিকে তাকাতে। কারণটা হচ্ছে কি, এই পৃথিবীতে এই পর্যন্ত যত মেগাপিক্সেল ক্যামেরা আবিষ্কার হয়েছে, সকল মেগাপিক্সেল ক্যামেরার আপনার এই পর্যন্ত 128 আবিষ্কার হয়েছে, যদিও মার্কেটে এখনো আসেনি,
128 আবিষ্কার হয়েছে, বাট মানুষের চোখের রেটিনা পরীক্ষা করে যেটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে 576 মেগাপিক্সেল ক্যামেরার চেয়েও পাওয়ারফুল হচ্ছে মানুষের চোখের জ্যোতি। তাহলে চিন্তা করেন সৃষ্টিকর্তা আমাদেরকে কত চমৎকার ভাবে কত দামি জিনিসগুলো দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি যদি আপনাকে সৃষ্টিকর্তা কি কি দিয়েছে এটা নিয়ে আজকে যদি চিন্তা করেন, আজকে থেকে দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে কিন্তু সম্পদশালী ব্যক্তি। এখন এত কিছু পাওয়ার পরেও, এত কিছু থাকার পরেও আমাদের কেন এত সমস্যা? এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন। এই যে বাঁশ দিয়ে যেগুলো তৈরি করা মই, আপনার আঞ্চলিক ভাষায় কে কি বলেন আমি জানি না, এটাকে মই বলা হয়। দেখেন এই ভদ্রলোকের কাছে এতগুলো মই পড়ে আছে, উনি এরপরও ওয়ালটাকে ওভারকাম করে যেতে পারছেন না। অথচ একটা মই যদি উনি সোজা করে দিতেন উনি কিন্তু ওই পারে যেতে পারতেন। এখন উনি পারছেন না কেন? নিচে একটি কথা লেখা আছে, ইট ডাজ নট ম্যাটার হাউ মেনি রিসোর্স ইউ হ্যাভ। এটা কোনো ফ্যাক্ট না যে কত বেশি আপনার কাছে সুযোগ আছে, রিসোর্স আছে। ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দ্যাম, আপনি যদি এগুলোর পরিপূর্ণ ব্যবহার না জানেন তাহলে কিন্তু দে উইল নেভার বি এনাফ, তাহলে এটা আপনার জন্য কখনোই যথেষ্ট না। এই যে সৃষ্টিকর্তা এত দামি চোখ দিয়েছে, এত দামি ব্রেন দিয়েছে, এত দামি কিডনি, লিভার, ফুসফুস, হার্ট, এত কিছু আমাদেরকে দিয়েছে, এইগুলোর যদি ব্যবহার না জানি তাহলে কিন্তু এগুলো কোনটাই আমাদের জন্য যথেষ্ট না। এই জন্যই বলা হচ্ছে সফলতা নির্ভর করে ব্রেনের সাইজ না, ব্রেনের থিঙ্কিং এর উপরে। আপনি কত বেশি সেটা নিয়ে চিন্তা করতে পারছেন। ডু ইউ ওয়ান্ট টু সি সাম গ্রেট পিপল হু চেঞ্জ দেয়ার লাইফ এন্ড দেয়ার ডেস্টিনি থ্রু পিএমএ? পৃথিবীতে কিছু ব্যক্তি তাদের টোটাল ভাগ্যটাই কিন্তু পরিবর্তন করেছে, জীবনটা পরিবর্তন করে ফেলেছে শুধুমাত্র পিএমএ দ্বারা। পিএমএ মানে হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। পিএমএ মানে হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, পিএমএ। চলুন আমরা এমন কিছু ব্যক্তির ছবি দেখি। রজনীকান্ত, 25 বছর বয়সে আমি বাস কন্ডাক্টর ছিলাম, অথচ আজকে কিন্তু পুরো তামিলের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু কি করছে, রাজত্ব করছেন। বিল গেটস, আমি এমনকি ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করতে পারিনি, বাট ওয়ার্ল্ডে পরপর 13 বার বিশ্বধনীর খাতা কিন্তু নাম লিখেছেন, রাইট নাও সেকেন্ড পজিশন আছেন। আব্রাহাম লিঙ্কন, এই আমেরিকার ইতিহাসে যতজন প্রেসিডেন্ট আছেন তার মধ্যে সর্বকালের সেরা প্রেসিডেন্ট বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। অথচ শৈশবকালের সময়ে আমি জুতা সেলাইয়ের কাজ করতাম। ধীরুভাই আম্বানি, রাইট নাও যিনি এখন বর্তমানে ইন্ডিয়ার টপ ধনীতে আছেন, আমি পেট্রোল পাম্পে কাজ করতাম। দেখেন ওনার গত 2000 মেবি সম্ভবত 2019-এ ওনার মেয়ের বিয়ে হয়েছে। ওনার মেয়ের বিয়ে উপলক্ষে গেস্টদেরকে আনা নেওয়া করার জন্য, গেস্টদের সার্ভিস দেওয়ার জন্য মাত্র 200 বিমান ভাড়া করেছেন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ অ্যাসেটের ওনার মানে অ্যাসেট ওনার এখনো আছে। এই ব্যক্তি যখন পেট্রোল পাম্পে কাজ করতেন, এখন আজকে সফল হওয়ার পর ওনাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কোনোদিন কি স্বপ্ন দেখেছেন যে আপনি পেট্রোল পাম্পের মালিক হবেন? উনি বলেছেন আমি জীবনে কোনোদিন স্বপ্ন দেখিনি পেট্রোল পাম্পের মালিক হব। আমি সব সময় স্বপ্ন দেখতাম যেই তেল রিফারিং কোম্পানির তেল দিয়ে যায় সেই তেল রিফারিং কোম্পানির মালিক হব। স্বপ্ন দেখতে হয় এমন ভাবে, তাই সেটা আজকে বাস্তবে তিনি প্রমাণও করেছেন। এ আর রহমান, স্কুল ছেড়ে যাই আর শুরুতে আমি কিবোর্ড বাজাতে শুরু করতাম, যার নাম গ্রিস বুকে এসেছে। শাহরুখ খান, আমি বেঞ্চে ঘুমাতাম আর বন্ধুর কাছ থেকে দৈনিক 20 রুপি নিয়ে ধার নিয়ে ফিল্ম সিটি ঘুরতাম। লিওনেল মেসি, বর্তমান ফুটবল তারকাদের অন্যতম একজন ব্যক্তি, যিনি ফুটবল ট্রেনিং এ সাপোর্ট দিতে একটা দোকানে চা পরিবেশন করতেন। এই পর্যন্ত কি করতে পারেনি জীবনটা তা নয়, জীবনটা হলো বরং এখন পর্যন্ত আপনি কি করতে পারবেন। রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারলো না, লালন তো বুঝলোই না স্কুল কি, অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। অ্যান্ড্রু কার্নেগি তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি, 30 বছর পর উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস, অ্যাপলের প্রতিষ্ঠাতা যিনি স্টিভ জবস, প্রতি রবিবার ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে ইস্কন মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন, কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। কারণ যেহেতু হিন্দুদের বর্ণ বৈষম্য অনেক গোত্রের মধ্যে মেনটেন করে বা এটাকে রক্ষা করে, এই কারণে কিন্তু নিম্নবর্ণে থাকার কারণে দেখেন সে কিন্তু স্কুলের ক্লাসের বারান্দায় বসে বসে ক্লাস করতে হয়েছে, কোনো গাড়ি তাকে নিতেন না। অথচ উনি কিন্তু ভারতের সংবিধান প্রণেতা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন, তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন।
সুন্দর চেহারার কথা ভাবছেন, শেখ সাদির চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়, তৈমুর খোলা ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন, আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল, রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল তোতলা ছিলেন। এই সকল ব্যক্তিকে আমরা জানি, এটা জানতাম না তারা কোনো না কোনো ভাবে শারীরিক প্রতিবন্ধী। তাহলে শারীরিক প্রতিবন্ধী হয়ে যদি তারা পুরো পৃথিবীতে নাম লিখতে পারে, সৃষ্টিকর্তা তো পরিপূর্ণভাবে দুনিয়াতে পাঠিয়েছে, কোনো প্রতিবন্ধকতা আমাদের নেই। যদি না থাকে তাহলে আমাদের তো আরো বেশি সফলতা অর্জন করার সুযোগ আছে। স্মৃতিশক্তির কথা ভাবছেন, আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ফোন নাম্বার মনে রাখতেন। এই পৃথিবীটাকে মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী যাকে বলা হয়, 10,000-এর উপরে যিনি আবিষ্কার করেছেন, সেই ব্যক্তির স্মৃতিশক্তি এত দুর্বল ছিলেন যে নিজের বাড়ির ঠিকানার ফোন নাম্বার সবসময় ওনার পকেটে থাকতো, কারণ না হলে উনি হারিয়ে গেলে বাসায় আসতে পারতেন না। কোন কিছু আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না, যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়, যা আপনার সৃষ্টি। নিজের ভয়কে জয় করুন, নিজেকে জয় করুন, নিজেকে গড়ুন। যে ব্যক্তির কথা বলেছিলাম আব্রাহাম লিঙ্কন, তার জীবনের হিস্ট্রিটা যদি একটু আমরা জানার চেষ্টা করি, 21 বছর বয়সে তিনি ব্যবসায় লস করেন, 22 বছর বয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন, 23 বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে, 26 বছরে হারান প্রিয়তমা স্ত্রীকে, 23 বছরে ব্যবসা লস করেছিলেন, 27 বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়, 34 বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান, 37 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো, 45 বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান, 49 বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন, এবং 52 বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট। তার একটি চমৎকার উক্তি, পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। এই যে এইটাকে আমি একটু ভিন্নভাবে দেখি, উনি যদিও ওনার একটি চমৎকার দিয়েছিলেন, উক্তি দিয়েছিলেন, বাট আমি বিষয়টাকে এইভাবে দেখি, সৃষ্টিকর্তা চেয়েছে উনি আমেরিকার প্রেসিডেন্ট হবে, ওনার জন্য আমেরিকার প্রেসিডেন্টের আসনটা কিন্তু সৃষ্টিকর্তা বরাদ্দ করে রেখেছে, বাট উনি কিন্তু দেখেন ব্যবসা করতে গেছে, উনি গেছে কোথায়, সিনেট নির্বাচনে দাঁড়াইতে। এই জন্য সৃষ্টিকর্তা কিন্তু ওনাকে বারবার ফেল করে দিয়েছে, বারবার ওইগুলোতে কিন্তু ব্যর্থ রূপান্তর করেছে, কারণ উনি যদি ওই জায়গাগুলোতে সফল হতেন তাহলে কিন্তু উনি প্রেসিডেন্ট নির্বাচনের এখানে আসতেন না। এই জন্য কখনো যদি কোনোদিন আমাদের কোনো চাওয়া যদি পূর্ণ না হয়, সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ জানাবেন, ধন্যবাদ জানাবেন। কেন জানেন? কারণ এর চেয়ে বেটার কোনো অপরচুনিটি আমার আপনার লাইফে আছে বিদায় সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু এই জিনিসটা দেয়। অথচ দেখেন আমরা কোনো কিছু না পাওয়া মাত্র কিন্তু সৃষ্টিকর্তাকে ব্লেম দেই, বলে যে আল্লাহ দুনিয়াতে তুমি সবারই দিচ্ছ, আমারা দিচ্ছ না কেন? অথচ আপনার শুকরিয়া আদায় করা দরকার ছিল, কেননা নিশ্চয় এর থেকে বড় কিছু আপনার সামনে আছে বলে ছোটটা আজকে দেয়নি। সো আজকে থেকে সবাই সৃষ্টিকর্তা, যদি আমি কোনো কিছু না পাই, এই জিনিসটা আমি পজিটিভলি নিয়ে বরং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো এবং বড় কোনো কিছুর জন্য আমি অপেক্ষা করব, নিজেকে সেইভাবে তৈরি করব। এপিজে আব্দুল কালাম, সদ্য প্রয়াত বিজ্ঞানী এবং তথা ভারতের রাষ্ট্রপতি, উনি ছোটবেলা পড়াশোনা চলাকালীন তার পড়ালেখার খরচের জন্য, খরচ মেনটেন করার জন্য কিন্তু পত্রিকা বিক্রি করতেন এলাকায়। এখানে আরেকজন ব্যক্তির ছবি দেওয়া আছে, জ্যাক মা, যিনি চাকরির বাজারে এমন ভাবে ব্যর্থ হয়েছেন যেটা তার মনের মধ্যে দাগ কেটেছে। অর্থাৎ তার সাথে যতজনের চাকরির ইন্টারভিউ দিচ্ছে সবার চাকরির ইন্টারভিউতে চাকরি হয়, শুধুমাত্র একজনকে বাদ দেওয়া হয়, সে হচ্ছে জ্যাক মা। এইভাবে পর যখন 30 বার চাকরির বাজারে প্রত্যাখ্যান উনি শুধু একাই হয়েছেন, তখন তিনি সৃষ্টিকর্তাকে বললেন, সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটি কথা বললেন যে নিশ্চয়ই তুমি আমাকে পৃথিবীতে ডিফারেন্স কিছু তৈরি করার জন্য কিন্তু পাঠিয়েছো, আজকে থেকে সেটা অন্বেষণ করার জন্য আমি কাজ শুরু করে দিব। তখনই উনি অনলাইন মার্কেটিং এর উপরে কিন্তু জোর দেয়। আজকে যে আলিবাবার নাম আমরা শুনতেছি অ্যামাজনের পরে, এই আলিবাবার প্রতিষ্ঠাতা কিন্তু জ্যাক মা। এখানে ভারতের একটি ছেলে যে আইটি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, নাগা নারেশ কারাতুয়া, যিনি পাশ করেছে ইন্ডিয়ান আইআইটি মাদার্স থেকে কম্পিউটার সায়েন্সের উপরে। কেন ছবিটা দেখালাম একটু ভালো করে যদি দেখেন, ছেলেটা দুইটা পা নাই। এই ছেলেটা কিন্তু পাশ করা মাত্রই গুগলে চাকরি পেয়েছে। অর্থাৎ ওই ইউনিভার্সিটি থেকে কিন্তু অনেকে এর আগে পাশ করে গিয়েছে, বা তার সাথে অনেকে পাশ করেছে, বা আরো পরে ভবিষ্যতে অনেকে পাশ করেছে, যাদের সবকিছু ঠিক ছিল, বাট কারোই কিন্তু গুগলে চাকরি হয়নি, চাকরিটা শুধুমাত্র কিন্তু তার হয়েছে। এখন আপনি কি বলবেন তার দুইটা পা নাই দেখে সে চাকরি পেয়েছে? নো, সে তার মেধার কারণে কিন্তু চাকরিটা পেয়েছে। আপনার কি নেই আজকে থেকে এই জিনিসটা ভুলে যান, কি আছে শুধু এই জিনিসটা আজকে থেকে থিঙ্ক করা শুরু করুন, তাহলে কিন্তু আপনি সফলতা চূড়ায় যেতে পারবেন। এই যে জয়নাল আবেদিন হানিফ এন্টারপ্রাইজের মালিক, শুরু করেছিলেন মাত্র কিন্তু একটি ট্রাক দিয়ে, আজকে পরিবহন সেক্টরের কিন্তু রাজত্ব
রাজত্ব করেন, প্রায় 1200 বাসের কিন্তু উনি একাই মালিক। প্রায় নেয়ার অ্যাবাউট ওনার এই 1200 যে গাড়ির যে ইয়েটা আপনার ট্রান্সপোর্টের যে বিজনেস, নেয়ার অ্যাবাউট প্রায় 10 লক্ষ মানুষ এখন উতপ্রোত ভাবে আর এখানে কিন্তু জড়িত। অথচ শুরু হয়েছিল কিন্তু একটি ট্রাক দিয়ে। এই জন্য বলা হয় আমি 1000 কিলোমিটার যেতে চাই, কোনো সমস্যা নাই, শুরুটা কিন্তু এক দিয়ে শুরু হবে। সো শুরুটা আপনাকে কিন্তু করতে হবে। এখানে আরেকটি ছবি, বাচ্চার ছবি দেওয়া আছে, দেখেন বিস্ময়কর বালক, ব্যবসা শুরু 5 বছরে, কোম্পানির মালিক 10 বছরে। এই যে গাড়িটা, এটা তার পার্সোনাল গাড়ি, যে বিল্ডিং এর সামনে গাড়িটা পার্ক করা ওইটা তার পার্সোনাল অফিস। তার বয়স কিন্তু 10, ব্যবসা শুরু করেছিল 5 বছরে। এই ছেলেটার বাবা ছিল, মা ছিল, ফিনান্সিয়াল ভাবে তাদের পরিবারটা ছিল খুব ক্রাইসিসে। তাকে যখন স্কুলের জন্য পাঠানো হয় তখন তার মা তাকে স্কুলের যেই ভ্যান গাড়িটা ঠিক করে দিয়েছিল, তার গাড়ি বাস, সেটা নন এসি ছিল। এখন গরমকালে সে ফিল করলো আমার মা আমাকে কেন এসি গাড়িতে দেয়নি, নিশ্চয় আমার মায়ের কাছে ওই পরিমাণ টাকা নেই, তাই আমি যদি এসি গাড়িতে চলতে হয় আমার টাকা ইনকাম করতে হবে। সে বাড়িতে এসে ক্লাস থেকে তার মাকে বললো, যখন সে কেজিতে পড়ে, মাকে এসে বললো যে মা তুমি মজা করে কি বানাইতে পারো, কি রান্না তৈরি করতে পারো। মা বললো কেন? বলছে তুমি শুধু এই রান্নাটা তৈরি করে রাখবা, আমি স্কুল থেকে এসে আমাদের বাড়ির সামনে বসে বসে আমি এই খাবারটা বিক্রি করব। তার মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললো কেন বাবা? তখন সে বললো আমার টাকা দরকার, আমি এসি গাড়িতে চলতে চাই, তাই তুমি খাবারটা বানিয়ে রাখবা, আমি শুধু এসে বিক্রি করব। ওই খাবারটা এতটাই প্রসিদ্ধ লাভ করে আজকে কিন্তু এটা তার ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে মাত্র 5 বছরের মধ্যে। তাহলে ব্যবসা শুরু করেছে 5 বছরে, কোম্পানির মালিক 10 বছরে। একটু নিজের উপরে একটু চিন্তা করে দেখেন তো, যদি আমার আপনার সামনে এই ঘটনাটা ঘটতো, আমরা এসে স্কুলের ব্যাগটা খাটের উপরে রেখে কি বলতাম যে মা কালকে থেকে যদি এসি গাড়ি না দাও স্কুলে আর যাবো না। তাহলে যার যেমন অ্যাটিটিউড তার সাকসেসটা কিন্তু সেভাবে ডিফেন্ড করছে। আজকে থেকে কি নাই এটা ভুলে যাই, কি আছে সেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আরেকজন ব্যক্তি যার 2টা হাত 2টা পা কোনোটাই নেই, নিক বুজিদিস, যার জন্মের পর তার মা অস্বীকার করেছিলেন যে এই ছেলের স্বীকৃতি আমি দিতে পারবো না, কারণ এই ছেলের মা আমি মানে নিজেকে দাবি করব না, কারণ তার 2টা হাত 2টা পা নেই। তখন তার বাবা তার মাকে একটি কথা বলেছিলেন যে সৃষ্টিকর্তার কাছে কি 2টা হাত 2টা পা কি অভাব পড়েছিল? তখন তার বললো না। তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমার ছেলেকে কেন এটা দেয়নি? নিশ্চয়ই তোমার ছেলেকে দিয়ে পৃথিবীতে কিছু করতে চাচ্ছে, তাই গড গিফট হিসাবে কিন্তু তোমার সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছে, আনকমন হিসাবে। তখন তার মা চিন্তা করলো কথা তো লজিক আছে, তখন তাকে কিন্তু লালন পালন শুরু করলো। আর তাকে ছোটবেলা থেকে একটি কথা বলতে, পৃথিবীর সকল মানুষের মতো তুমি না, তুমি স্বয়ং সৃষ্টিকর্তার একটা উপহার। আজকে দেখেন ওয়ার্ল্ডের সেরা 10 জন গ্রেট মোটিভেটর ট্রেনার যদি আপনি সার্চ দেন, তার মধ্যে নিক বুজিসের নাম কিন্তু চলে আসবে, যার 2টা হাত নাই 2টা পা নাই। আমাদের সব কিছু আছে, আপনি আপনার এলাকা আপনার ইউনিয়নের মধ্যে ঠিকমতো একজন ভালো প্রেজেন্টার নিজেকে দাবি করতে পারেন কিনা নিজেকে প্রশ্ন করেন। তাহলে সে যদি পারে আপনি কেন পারছেন না? কারণ আপনি চেষ্টাটাই করছেন না, আপনি শুরুটাই করেননি, তার কারণে কিন্তু আপনার এই জায়গায় আসারও সুযোগ হয়নি। শাহরুখ খানকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, গুরু আপনার জীবনের সফলতার মূল মন্ত্রটা কোন জায়গায়, কিভাবে আপনি সফল হয়েছিলেন? উনি বলেছিলেন সফলতার জন্য পাগল হতে হয়, পাগলামি না করলে কখনো সফলতা আসে না। আসলেই সত্য, সফলতার জন্য আপনার মধ্যে একটা পাগলামি লাগবে। এই পাগলামিটা যত বেশি তৈরি করতে পারবেন সফলতা তত তাড়াতাড়ি আসবে। আর পাগল যদি হতে পারেন একদিক দিয়ে কিন্তু আপনার লাভই হবে, সফল তো হবে নেই, রোড অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। কারণ আজকের দিন পর্যন্ত কোনো খবর বা পত্রিকার নিউজে আমি কিন্তু দেখিনি যে কোনো পাগল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যত নিউজ আছে আমার আপনার মতো সচেতন মানুষ মারা গিয়েছে। সো পাগল হলে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু বাঁচার একটা সুবিধা থাকে। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট সাবেক, হেসে গেলে সফল হওয়া যায় না, সাফল্যের জন্য প্রতি মুহূর্তে ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করতে হয়। যত বাধা আসুক না কেন হাল ছেড়ে না দিয়ে যদি লেগে থাকতে যাও, তাহলে আমি নিশ্চিত বলতে পারি শুধু তুমি সফল হবে না, তোমাকে দেখে আরো অনেকে সফল হতে শিখবে। মার্টিন লুথার কিং, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতেই হবে। হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ হাউ ইউ সি ইউরসেলফ। এটা কোনো ব্যাপার না যে আপনি আপনাকে কি দেখেন, আপনি কি, ফ্যাক্ট হচ্ছে আপনি নিজেকে কি দেখেন। দেখেন একটা বিড়াল আয়নাতে নিজেকে দেখতে চায় আই এম এ লায়ন, আবার পরের ছবিটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, একটা শিয়াল আয়নাতে নিজেকে দেখে আমি ইঁদুর, আর একটা বিড়াল আয়নাতে দেখা আই এম এ টাইগার। অর্থাৎ আপনি কি এটা ফ্যাক্ট না, কিন্তু আপনি নিজেকে নিয়ে কি ভাবেন এটা কিন্তু হচ্ছে ফ্যাক্ট।
তাহলে এখানে আমরা যারা অ্যাটেন্ড করেছি অনেকে হয়তো ওয়ার্ল্ড মিশন এখনো স্টার ডেজিগনেশনটা অর্জন করতে পারেনি, মার্কেটিং অ্যাসোসিয়েট হতে পারেনি, এখনো রিজনাল মার্কেটিং ম্যানেজার হতে পারেনি। বাট আজকে থেকে চিন্তা করা শুরু করুন, আমি ওয়ার্ল্ড মিশনের একজন রিজনাল মার্কেটিং ম্যানেজার, এবং নিজেকে সবসময় এটা ভাবুন। এটা ভাবার অর্থ এই না যে সবাইকে ধাক্কা দিয়ে প্রোগ্রামে সবার আগে এসে বসে যাব। এটাকে ভাবার অর্থ হলো যে একজন রিজনাল মার্কেটিং ম্যানেজার যেভাবে তার প্রফেশনটাকে মেনটেন করছেন, যেভাবে তার বিজনেসটাকে হ্যান্ডেল করছেন, যেভাবে সিরিয়াস কাজ করছেন, আমিও আজকে থেকে সেম কাজটাকে শুরু করব। তাহলে কিন্তু আমার সেই জায়গাটা যাওয়ার সুযোগ হবে। চলো না, আন্ডারস্ট্যান্ড হোয়াই পিপল জয়েন ইন WM21। মানুষ কেন WM21 জয়েন করবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। হোয়াই পিপল নিড আর্ন মানি, মানুষ কেন টাকা ইনকাম করে? যদি এক লাইনে আমরা উত্তর দিতে চাই, উই ওয়ান্ট টু ফুলফিল আওয়ার ডিমান্ড। আমরা আমাদের চাহিদা পূরণ করতে চাই। চাহিদা যদি না থাকতো ইনকামের তাগিদ কখনো কিন্তু আসতো না। এখন চাহিদা কত প্রকার? আমরা আমাদের সমাজবিজ্ঞান বই পড়েছি, চাহিদা কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে এক্সট্রা, মৌলিক, যৌগিক। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক কাকে বলে বা মৌলিক কত প্রকার? মৌলিক কিন্তু হচ্ছে 5টি, এখন পর্যন্ত রাইট প্রাতিষ্ঠানিক বইয়ে 5টি, যদিও আরো 2টিকে সংযোজন করা হয়েছে, নিরাপত্তা এবং বিনোদন, কিন্তু এগুলো এখনো প্রাতিষ্ঠানিক ভাবে আসেনি। চলুন আমরা যে 5টা সম্পর্কে জানি সেটা নিয়ে আজকে স্টাডি করি যে এই 5টা মৌলিক চাহিদা আমরা কতটুকু পরিপূর্ণ আছি। তাহলে প্রথমটা কি? ফুড। ফুড মানে হচ্ছে খাদ্য, খাবার। আপনি প্রতিদিন যে খাবারটা খান সেটা কি পছন্দের খাবার খেতে পারেন? নিজেকে প্রশ্ন করুন। রেস্টুরেন্টে যখন খেতে বসেন আপনার সাথে একটা ম্যানুয়াল চার্ট আসে, চার্ট বাম পাশে থাকে আইটেম নেম, ডান পাশে থাকে আইটেম প্রাইস। আপনি কি নাম দেখে অর্ডার করেন না দাম দেখে অর্ডার করেন? নিজেকেই প্রশ্ন করেন। তাহলে কেন দাম দেখে অর্ডার করছি? কারণ আমি পরিপূর্ণ না আমার খাবারের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে ক্লথ, পোশাক। আজকে যে পোশাকটা আপনি পরিধান করে আছেন নিজেকে প্রশ্ন করুন, এই পোশাকটা যে দোকান থেকে কিনেছিলেন ওই দোকানে এটাই কি সবচেয়ে বেস্ট পোশাক ছিল? যদি উত্তর না হয় তাহলে কেন ওই দিন ওই পোশাকটা কিনতে পারেননি? নিশ্চয়ই ওই পরিমাণ টাকা আমার আপনার কাছে ছিল না। রেসিডেন্স, বাড়ি, আমরা কি আমাদের স্বপ্নের বাড়িতে ঘুমাই? যদি না ঘুমাই নিজেকে প্রশ্ন করেন কেন এখনো ঘুমাতে পারছি না? মূল কিন্তু সমস্যা একটাই, সেটা কি? মিস্টার এম। এম মানে হচ্ছে মানি। এডুকেশন, শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের সবচেয়ে ভ্যালুয়েবল সাবজেক্ট হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা বিবিএ এমবিএ কমপ্লিট করা, গ্রাজুয়েশন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন এই সাবজেক্টগুলো দিকে আপনি রানিং করছেন কিনা বা আপনার পরবর্তী করাতে পারছেন কিনা। যদি না পারেন সেটার মূল রিজনটা কি? টাকা। সর্বশেষ হচ্ছে ট্রিটমেন্ট, চিকিৎসা। আমরা কি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাই না আগে যাই? নিশ্চয়ই পরে যাই, এমন পরে যাই যখন ডাক্তারও বলে আরেকটু আগে আসলে কিছু করা যেত। তাহলে কেন প্রথমে যাচ্ছি না? কারণ প্রথমে গেলে ডাক্তার ভিজিট 500, মেডিসিন 500, পরীক্ষা নিরীক্ষা 2000, 3000 টাকা। দরকার কি? কাজ দিতেছো 30 টাকা, তুষ্কা খেয়ে ঘুমাই যাও। এই যে খেয়ে ঘুমাই যাচ্ছি, একটা সময় ক্যান্সার হয়ে যাচ্ছে, পরে আর গেলেও লাভ হচ্ছে না। তাহলে প্রথমে কেন যাই নাই? ওই যে প্রবলেমে একটা জায়গায়, সেটা কি? টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার, আর উই ফুলফিল আওয়ার বেসিক ডিমান্ড? আমরা কি আমাদের মৌলিক চাহিদা পরিপূর্ণ আছি? নো। যদি আপনার উত্তর নো হয়, আমি আমারটা নো বলেছি, আপনাদেরটা আপনারা প্রশ্ন করুন। যদি নো হয় তাহলে সমাজের এই বৈষম্য কেন? কেউ ভালোভাবে খেতে পারে, ভালোভাবে পরিধান করতে পারে, ভালো বাসস্থানে আছে, আমি আপনি নাই কেন? কারণটা হচ্ছে সমাজে আমরা 5টা শ্রেণীর লোক বসবাস করি। দেয়ার আর 5 kinds of people lives in our society। আমাদের সমাজে 5টা শ্রেণীর লোক বসবাস করে। প্রথম শ্রেণী বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক, তারা হচ্ছে গরিব, দরিদ্র দ্বারা। এখন গরিব বা দরিদ্র চিনব কিভাবে? অর্থনীতিবিদরা বলছে যার মাসিক ইনকাম সর্বোচ্চ 10,000 টাকা সে হলো গরিব। 10,000 টাকার কমে যার ইনকাম সে কিন্তু গরিব। দ্বিতীয়ত হচ্ছে লো মিডিয়াম ক্লাস, 10 থেকে 20,000 টাকা যদি আপনার ইনকাম থাকে। মিডিয়াম ক্লাস 20 থেকে 50,000 টাকা যদি ইনকাম থাকে। হাই মিডিয়াম ক্লাস 50 থেকে 1 লাখ। রিচ হলো তারা যারা 1 লাখ টাকার উপর আনলিমিটেড ইনকাম করে। এখন প্রশ্নটা আপনি আপনাকে করুন, আজকে যা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আপনি সমাজে কোন অবস্থায় আছেন নিজেকে প্রশ্ন করেন। জানাটা খুবই সহজ, শুধু টাকার অঙ্কের দিকে তাকান, আপনি কত টাকা আর্ন করছেন, তাহলে কিন্তু আপনার অবস্থাটা বুঝে যাবেন। এখন এই 5টার মধ্যে আপনি কি পঞ্চম শ্রেণীতে আছেন? নিজেকে প্রশ্ন করে দেখেন, রিচে আছেন? যদি উত্তর না হয় তাহলে কোথায় আছেন? চতুর্থ, সেটাও যদি না হয় কোথায় আছি? থার্ড, সেটাও যদি না হয় তাহলে 1 আর 2। তার মানে প্রথম আর দ্বিতীয়ের মধ্যে আমাদের বসবাস, যার কারণে মৌলিক চাহিদা আমরা এখনো পরিপূর্ণ হতে পারিনি। এখন আমি যে সূত্রটা আপনার সাথে শেয়ার করলাম, এখন আপনি হয়তো বলতে পারেন টাকার অঙ্ক আমি নিজে বসিয়েছি কিনা বা এটার পিছনে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা। অবশ্যই আছে। 1800 দশকে পৃথিবীতে যে বিপ্লব হয়েছিল তার নাম কৃষি বিপ্লব। তখন পৃথিবীতে লেনদেন হতো বিনিময় প্রথা। আপনার কাছে চাউল আছে, আমার কাছে আলু আছে, এটাকে কি হবে? বিনিময় হবে। আপনার কাছে ডিম আছে, আমার কাছে আপনার ধরেন টমেটো আছে, এটা কি হবে? বিনিময় হবে। বাট 1900 দশকে যেটা পুরো পৃথিবীতে বিপ্লব ঘটে এবং পুরো পৃথিবীর সকল কিছুর একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব।
তখনই প্রচলন শুরু হয় মুদ্রা, আর তখনই টাকার বা মুদ্রার প্রচলনটা কিন্তু প্রয়োজনীয়তা দেখা দেয়। শিল্প বিপ্লব হওয়ার পর থেকে মানুষের জীবনযাত্রার মান এবং আর্থিক পরিবর্তন 20 বছর অন্তর অন্তর একটা পরিবর্তন হয়, সেটা সমাজবিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখেছেন। প্রতি 20 বছর অন্তর অন্তর মানুষের একটা উত্থান পতন হচ্ছে। চলুন তাহলে আমরা যদি একটু আলোচনা করি, 1900 দশকে যার কাছে 1 টাকা ছিল সে নিশ্চয়ই ধনী ছিল, কারণ ওই সময় আপনি জানেন 1 আনা কিন্তু 1 কানি জমি পাওয়া যেত, 1 আনা একটা গরু পাওয়া যেত, তার মানে 1 টাকা হলে ওই সময় ধনী ছিল। বাট 20 সাল পর 1920 সালে ঠিক তার 20 বছর পরে যার কাছে 10 টাকা সে এবার ধনী, কিন্তু যার কাছে 1 টাকা তখন সে কিন্তু গরিব। অথচ একটা সময় সে কিন্তু 1 টাকা ধনী হওয়ার সুযোগ ছিল। 1940 সাল যে এবার 100 টাকা ইনকাম করে সে ধনী, যে 10 টাকা ইনকাম করে সে গরিব। 1960 সাল যে 1000 টাকা ইনকাম করে সে ধনী, কিন্তু যে 100 টাকা ইনকাম করে সে কিন্তু গরিব। 1980 সাল যে 10,000 টাকা ইনকাম করে সে এবার ধনী, কিন্তু যে 1000 টাকা ইনকাম করে সে এবার গরিব হয়ে যাচ্ছে। 2000 সাল যে 1 লক্ষ টাকা ইনকাম করেছে সে ধনী ছিল, বাট যে 10,000 টাকা ইনকাম করেছে সে কিন্তু গরিব ছিল। তাহলে 2000-এর পরে 20 সাল, আবার 2020 সালে কিন্তু আরেকটা পরিবর্তন, যেটা আমরা অলরেডি পার করে দিয়েছি। 2020 সালের রেজাল্ট কি বলতেছে যে এইবার যিনি 10 লাখ টাকা ইনকাম করবেন তিনি ধনীর কাতারে নাম লিখতে পারবেন, কিন্তু যিনি 1 লক্ষ টাকা ইনকাম করবেন তিনি কি হবেন? গরিব। তাহলে যিনি আমরা এখন চিন্তা করি 20-30 হাজার টাকা ইনকাম হলে ভালো, চিন্তা করেন বলা হচ্ছে 1 লক্ষ টাকা ইনকাম হলেও তো 2020 থেকে 40 সালের মধ্যে আপনি গরিব থাকবেন। তাহলে 1 লক্ষ টাকা ইনকাম করলেও যদি গরিব হই, তাহলে 20-30 হাজার টাকা ইনকাম করলে মিসকিন হওয়া ছাড়া কোনো উপায় আমাদের ভাগ্যে থাকবে কিনা। এবং আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তনটা না করি, আগামী 40 সাল পরে হয়ে যাবে তো 10 লক্ষ টাকা ইনকাম করলে আমরা গরিব থেকে যাব। এটা আমার কথা না, এটা সামাজিক স্ট্যাটাস কিন্তু আমাদেরকে সেটাই দেখাচ্ছে। একটা সময় কিন্তু আপনি 20-30 টাকা 40 টাকা গরুর মাংস খেয়েছেন, আজকে নিজেই খেয়াল করে দেখেন যেই টাকায় গরু কিনতেন এখন ওই টাকা গরুর 1 কেজি মাংস। তাহলে সমাজেরই পরিবর্তন হবেই, ব্যয় বাড়বেই, বাট আপনার আয়টা আপনাকে কিন্তু বাড়াতে হবে, নইলে আপনি কিন্তু হারিয়ে যাবেন। জিমরন একটি কথা বলেছে, ইফ ইউ ডোন্ট লাইক হোয়ার ইউ আর, আপনি কোথায় আছেন এটা যদি আপনি পছন্দ না করুন, লাইক না করুন, চেঞ্জ ইট, পরিবর্তন করে ফেলুন। ইউ আর নট এ ট্রি, আপনি তো একটা গাছ না যে বাড়িতে লাগিয়েছে সে বাড়িতে বড় হতে হবে। এই পরিবর্তন করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সবাইকে কিন্তু দিয়েছে, তাই তো গুহা থেকে বের হয়ে আজকে কিন্তু অট্টালিকা বানানোর সুযোগ মানুষের হয়েছে। হুমায়ুন আহমেদ আর একটু ক্রিটিক্যাল ভাবে বলেছেন, মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। কেননা ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী টাকার অভিনয় করতে হয়। আপনি যখন দুপুরে লাঞ্চ করতে পারেননি, পকেটে টাকা ছিল না, কোন এক বন্ধুর সাথে দেখা, জিজ্ঞেস করলো দোস্ত তুমি কি লাঞ্চ করেছো? আপনি বলতেছেন যে হ্যাঁ এই তো কবুতরের মাংস দিয়ে ভাত খেয়ে আসছি, আসলে পেটে কিন্তু 2টা ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু যদি ফকির হইতো ডাইরেক্টলি সে আপনার কাছে কিন্তু চাইয়া বসতো। এই জন্য উনি বলেছেন মধ্যবিত্ত হয়ে থাকা চেয়ে ফকির হয়ে থাকা আরো ভালো। এখন আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমরা কি চাই? যেই শ্রেণীতে ছিলাম এখানেই থাকতে চাই, নাকি পরিবর্তন চাই? যদি পরিবর্তন চাই তাহলে কোন শ্রেণীতে যেতে চাই? নিশ্চয়ই উই ওয়ান্ট টু বি রিচ ম্যান, আমরা সবাই ধনী হতে চাই। চলুন, বিল গেটস ধনী হওয়ার সম্পর্কে কি বলেছেন? আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ না, কিন্তু যদি গরিব থেকে মারা যান তাহলে দোষটা আপনার। এটার আবার বাংলা ভাষ্য বাংলাদেশে একজন আবিষ্কার করে ফেলেছেন। সেটা কি রকম? আপনার বাবা যদি গরিব হয় দোষটা আপনার না, কিন্তু আপনার শ্বশুর যদি গরিব হয় দোষটা আপনার, কারণ সংস্কার nearly all rich and powerful people are not notably talented, educated, charming or good looking. এই পৃথিবীতে যারা ধনী হয়েছে বা ক্ষমতাশালী হয়েছে, বিত্তশালী হয়েছে, তারা এই কারণে হয়নি যে তারা দেখতে অনেক সুন্দর ছিল অথবা জ্ঞানের অধিকারী ছিল। তাহলে কেন হলো? বলা হচ্ছে they become rich and powerful by wanting to be rich and powerful. তারা এই কারণেই পৃথিবীতে ধনী হয়েছে, এই কারণে ক্ষমতাশালী হয়েছে, কারণ তারা সেটা হতে চেয়েছে। তাই তো একটি কথা আছে, চাওয়াটা যদি নিখুঁত হয় পাওয়াটা সুনিশ্চিত। চলুন, ধনী যদি হতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে সৎভাবে হালাল ভাবে ধনী হওয়ার রাস্তা আমার অনুসারে 2টি খোলা, একটি হচ্ছে জব, একটি হচ্ছে বিজনেস। আমরা যদি জবের একটু ক্যালকুলেশন করি, প্রতিদিন 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, মাসে 4 বার, 12 মাস, 35 বছর, এক জীবনে সময় দিতে পারবেন 80,640 ঘন্টা। 15,000 টাকা করে যদি আপনার এভারেজ স্যালারি আমি বেসিক ধরি, 12 মাস 35 বছর, এক জীবনে 63 লক্ষ টাকা ইনকাম, ঈদ বোনাস সহকারে 72 লক্ষ টাকা ইনকাম করতে পারলেন, যেটা পার ডে মাত্র 571 টাকা পড়ছে। জবের ক্যালকুলেশন নিচে একটা ছবি দেওয়া আছে, ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, প্রিয় বেতন তুমি বড় হচ্ছ না কেন? দেখো তোমার বন্ধুরা কত বড় হয়ে গেছে, চাল ডাল তেল সব দাম বাড়তেছে, বাট আপনার স্যালারি বাড়ছে না। চাকরিতে প্রতিদিনের কাজের ভাবভঙ্গি, চাকরিজীবীদের উপর গবেষণা করে এই রিপোর্টটি দেওয়া হয়েছে বাচ্চাদের ছবি দিয়ে। শনিবারে কান্নাকাটি, রবিবারে হাউমাউ, সোমবারে চিল্লাচিল্লি, মঙ্গলবার চোখের পানি, বুধবারে টায়ার্ড, বৃহস্পতিবার হ্যাপি, শুক্রবার রোবেলকে নিয়ে ঘুরতে যাবে,
কিন্তু দেখেন শুক্রবার রাতেই ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, কারণ শনিবার থেকে ডিউটি শুরু। তাহলে যেহেতু চাকরি করে ধনী হওয়ার অপশনটা আমাদের কাছে নেই, আপনি বিল গেটস এর একটি চমৎকার উক্তি, এই পৃথিবীতে যতজন বিলিয়নিয়ার আছে একজন বিলিয়নিয়ার কিন্তু নাই যারা চাকরি করে বিলিয়নিয়ার হয়েছে। চলুন ব্যবসা, আরেকটি রাস্তা খোলা। ব্যবসা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং ট্রেডিশনাল আছে। ট্রেডিশনাল মার্কেটিং আপনি প্রতিদিন 12 ঘন্টা মিনিমাম আপনার দোকানটা খোলা রাখতে হবে, সপ্তাহে 6 দিন, মাসে 4 বার, 12 মাস, 40 বছর, এক জীবনে সময় দিতে পারবেন 1,38,240 ঘন্টা। এভারেজ যদি 20,000 টাকা মাসে প্রফিট থাকে, 12 মাস 40 বছর, এক জীবন আপনার ইনকাম হচ্ছে 96 লক্ষ টাকা, যেটা পার ডে ইনকাম 666 টাকা। আমি কেন টাকা এবং সময় এবং টাকাটাকে দেখাচ্ছি, কারণ পৃথিবীতে টাকা ইনকাম করার একটাই সূত্র, সেটা হচ্ছে টাইম। আপনি কত সময় দিবেন তার উপরে ডিপেন্ড করবে কিন্তু কত টাকা ইনকাম করবেন। চলুন, যেহেতু দুইটা ব্যবসা সম্পর্কে আজকে আমরা ইনফরমেশন পেলাম, ট্রেডিশনাল এবং নেটওয়ার্ক মার্কেটিং, দুইটা ব্যবসা থেকে যদি 1 লাখ টাকা আর্ন করতে চাই, তাহলে কোন ব্যবসায় কি কি যোগ্যতা আমার লাগবে সেটা একটু পরিমাপ করি। প্রচলিত ব্যবসা এবং নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা, মূলধন প্রথমত লাগবে 50 লাখ টাকা, সর্বনিম্ন 50 লাখ টাকার নিচে আপনি চাইলেও কিন্তু অ্যাড করার সুযোগ নেই। বাট নেটওয়ার্ক মার্কেটিং বলছে আপনি যদি আগামী 6 মাসের জন্য জাস্ট নিজের জন্য 30,000 টাকা ইনভেস্ট করার জন্য প্ল্যান নিয়ে নামতে পারেন, নিজেকে তৈরি করা, নিজের কিছু ড্রেস কোড ভালো মেনটেন করা, অফিসে আসা, ট্রেনিং করা, এই সকল বাবদ হয়তো আপনার 6 মাসে 30,000 টাকার মতো খরচ হতে পারে, তাহলেও আপনি কিন্তু এখান থেকে 1 লাখ টাকা ইনকামের সূত্রটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। অভিজ্ঞতা 3 থেকে 4 বছর, কারণ অভিজ্ঞতা ছাড়া ট্রেডিশনাল দোকান দিলে লস হওয়ার সম্ভাবনা 100%। নেটওয়ার্ক মার্কেটিং বলছে পূর্ব অভিজ্ঞতা না থাকলে সমস্যা নেই, কারণ এখানে প্রতিদিন রাত 9টায় অনলাইনে ট্রেনিং এর ব্যবস্থা আছে, এবং যেহেতু এখন লকডাউন ছেড়ে দিয়েছে, আমরা অফলাইন ফিজিক্যাল ট্রেনিং ইনশাআল্লাহ আবার শুরু করতে যাচ্ছি। সো প্রশিক্ষণের অভাব নেই এখানে। সময় 12 ঘন্টা প্রতিদিন আপনার দোকানে দিতে হবে, বাট নেটওয়ার্ক মার্কেটিং বলছে 12 ঘন্টা সপ্তাহে আপনি দিলেও হবে, যেটা এভারেজ টাইম 1.5 থেকে 2 ঘন্টা, যেটা আমরা ফেসবুকে অথবা ক্যারামের ঘরে অথবা টিভির ঘরে বসে আমরা কিন্তু নষ্ট করছি, ওই সময়টা শুধু দিলেই হবে। পজিশন সুনির্দিষ্ট জায়গা রাখবে ট্রেডিশন ব্যবসা করতে, নেটওয়ার্ক মার্কেটিং বলছে প্রয়োজন নেই, এবং এই অফিসের বিষয়টাও কিন্তু আপনার মাথা নেওয়া দরকার নেই, এটা কোম্পানি অথবা সিনিয়র লিডাররা মেনটেন করছে। কর্মচারী 5 থেকে 6 জন, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ কর্মচারী নিয়োগের কোনো অপশনে নেই। গুদাম এখানে প্রয়োজন, কারণ মাল স্টকে রাখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং এর প্রয়োজন নেই, কারণ আপনি তো মালই কিনেননি লক্ষ লক্ষ টাকার, তাহলে গুদামের কেন প্রয়োজন? অবকাশ নাই, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বলেছেন নিজের হাতে 1 মাস আমার পরীক্ষা, 1 মাসের একদিনও যদি আপনি ওয়াল মিশনের অফিসে না আসেন, কোনো একজন ব্যক্তি, কোম্পানির ম্যানেজমেন্ট স্টাফ আপনাকে এই কথা বলার সুযোগ নেই, ভাই আপনি তো 1 মাস অফিসে আসেন নাই, আজকে থেকে আপনার আইডি ক্লোজ, এই কথা বলার সুযোগ নাই। 1 মাসে তো আপনার 10,000 টাকা ইনকাম হয়েছে, আপনি নিতে পারবেন না, কোনো সুযোগ নাই। কেন না? এটা হচ্ছে ফ্রিডম বিজনেস। আমি যদি 1 মাস আমার পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবো, এদিক দিয়ে আমার যে টিম আছে, টিম যদি কাজ করে, আমি ঘরে বসেও কিন্তু ইনকাম পাওয়ার সুযোগ আছে। অফশোর, এখানে অফশোরের কোনো সুযোগ নেই। নেটওয়ার্ক ট্রেডিশনালি যতদিন দোকান খোলা ততদিন ইনকাম, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, আপনি যদি এই 2021 সালে সিদ্ধান্ত নেন 2022, 23, 24 সালের মধ্যে আপনি কিন্তু চমৎকার ভাবে এই অফশোর বলতে হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্কে কিন্তু ট্রান্সফার করে ইনকাম করার সুযোগ আপনার তখন চলমান থাকবে। এবার উপরের যে জিনিসগুলো আমি আলোচনা করলাম, ট্রেডিশনাল ব্যবসা কিন্তু ঝুঁকি 100%। একটা দেশলাই কাঠি, ম্যাচের কাঠি অথবা একটা বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন পুরো দোকানটা কিন্তু রাতের অন্ধকারে শেষ করে দিতে পারে। বাট ট্রেডিশনাল নেটওয়ার্ক মার্কেটিং এ আমার কিন্তু ঝুঁকি নেই, কেননা আমাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কোনো গুদাম, প্রোডাক্ট, কোনো অফিস নিতে হয়নি। চলুন, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, এখন আমরা একটু জানি হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কম্বাইন্স টু অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স এট ওয়ার্ক ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল দুইটা শব্দকে একত্র করেছে, একটা নাম হচ্ছে নেটওয়ার্কিং আর একটি নাম হচ্ছে মার্কেটিং। এই দুটি সমন্বয় তৈরি করা হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং। দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং। এই যে আপনার সামনে জিনিসটি দেখা যাচ্ছে, পাত্রের মধ্যে ভাত, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি যে প্রতিদিন ভাত খান, এই ভাত আপনার সামনে আসার পিছনে কতজনের শ্রম আছে? আপনি হয়তো বলবেন 2 জন, 3 জন, 5 জন, 10 জন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করেন তো, যে পাত্রের মধ্যে ভাতটা রাখা আছে, ওই পাত্র আলাদা তৈরি কারখানা আছে না নাই? ওই কারখানায় কোনো শ্রমিক কি কাজ করে না করে না? অবশ্যই করে, তাহলে সেখানে শ্রম আছে। ভাত আসে চাউল থেকে, তাহলে চাউল প্রক্রিয়াজাত হয় ধান থেকে, এই যে ধান থেকে চাউল করলাম, এই যে মেশিন, এটা তৈরিরও কারখানা আছে, সেখানেও অনেক লোক কাজ করছে। আবার চাউল যে চটের ব্যাগে করে বাসায় নিয়ে আসতেছেন, চটের ব্যাগেরও কিন্তু আলাদা কারখানা আছে, যেখানে মানুষের শ্রম আছে। ধান কিন্তু আসল থেকে ডাইরেক্ট করে না, জমিনে বীজ ফলাইতে হয়, তার আগে হাল চাষ করতে হয়, হাল চাষ করার জন্য ট্রাক্টর লাগে, ট্রাক্টরের জন্য আপনার কি লাগবে? ইস্পাত লাগবে, রাবার লাগবে, মোবিল লাগবে, অনেক কিছু। তার মানে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, লক্ষ লক্ষ মানুষের পরিশ্রমের ফসল আমার আপনার সামনে ভাত।
কিন্তু কেন আমরা বুঝতে পারি নাই? কারণ এটার পিছনে একটা নেটওয়ার্ক কাজ করছে। এখন আপনি যদি বলেন আমি এই নেটওয়ার্ক মানি না, আমি নিজে সব কিছু করে ভাত খাবো, বিশ্বাস করেন জীবনে ভাত খেয়ে দেখবেন না। কারণ এটা একটা হিউজ নেটওয়ার্কিং এর কাজ, এটা আপনার একার পক্ষে সম্ভব না। আমি যদি আরেকটা ছবি আপনার সাথে শেয়ার করি, এটার নাম হচ্ছে রেডিও। রেডিও যখন পৃথিবীতে আবিষ্কার হয় 50 বছর সময় লেগেছিল 50 মিলিয়ন কাস্টমার পুরো পৃথিবীতে তৈরি করতে। কিন্তু যখন ফেসবুক 2004 সালে আসে, মাত্র 2 বছরে 50 মিলিয়ন কাস্টমার ক্রিয়েট করে ফেলে। তার মানে কি দাঁড়ালো? রেডিও যে ইনকামটা করতে 50 বছর সময় লেগেছে, একই ইনকাম ফেসবুকের করতে সময় লাগছে মাত্র 2 বছর। ওয়াই? কেননা এখানে নেটওয়ার্কিং এবং টেকনোলজি সমন্বয় তৈরি করা হয়েছে। তাই নেটওয়ার্ক মার্কেটিং ও সেম একটি টেকনোলজি বেস বিজনেস, এবং এখানেও নেট ইউজ করা হয়েছে। তাই এখানেও আপনি আগামী 50 বছরের ইনকাম 5 বছর করার সুযোগ আছে। The world's top 10 countries for network marketing, according for 80% of global sale, are the USA, China, Korea, Germany, Japan, Brazil, Mexico, France, Malaysia and UK. এই 10টি দেশ ওয়ার্ল্ডে যা সেল করে তার মধ্যে 80% সেল কিন্তু নেটওয়ার্কিং এ করছে। নাম কি বললাম? ইউএসএ, চায়না, কোরিয়া, জার্মানি, জাপান, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া এবং ইউকে। যে নাম বললাম ভাই, এরা কি পৃথিবীর সবচেয়ে গরিব দেশ নাকি সবচেয়ে মূর্খের দেশ? অথচ এরাই সবচেয়ে বেশি লিড দিচ্ছে পৃথিবীকে। এরা সবচেয়ে বেশি কি সায়েন্টিস্ট দিয়ে এগিয়ে, প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে, টেকনোলজির দিক দিয়ে এগিয়ে, সকল দিক দিয়ে তারা এগিয়ে। তারা যদি 80% নেটওয়ার্কিং এর মাধ্যমে সেল করছে পুরো ওয়ার্ল্ডে, আমি বাংলাদেশে বসে এখনো চিন্তা করছি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন হবো নাকি। লো স্টার্টার কস্ট, কেন মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বা 2-in-1 ডিসিশন নিবে? এখানে 5,000 থেকে 65,000 টাকা যে কোনো একটি পণ্য ক্রয়ের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি একটি মোরিঙ্গা নিয়ে শুরু করতে পারেন, একটি চুলা নিয়ে, একটি নিয়ে, এবং একটা এসি, একটা টিভি নিয়ে, হোয়াট এভার আপনার যে প্রোডাক্টটি প্রয়োজন, প্রোডাক্টটি নিয়ে আপনি শুরু করার সুযোগ আছে। তো অল্প টাকায় ব্যবসাটা শুরু করার সুযোগ আছে। টু হেল্প আদার্স পিপল, অন্যদেরকে সহযোগিতা করা যায়। আপনি অধিক সংখ্যক মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জনে সাহায্য করতে পারবেন ওয়ার্ল্ড মিশন 2-in-1 লিমিটেডের মাধ্যমে। টু ওয়ার্ক উইন অ্যান্ড উইন সিস্টেম, এই পদ্ধতিতে উভয় পক্ষ লাভবান হয়, কারণ ডাউনলাইনের আয়ের বৃদ্ধির মাধ্যমে নিজের বৃদ্ধি পায়। তার মানে আপনি যদি আপনার অ্যাসোসিয়েট, আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, একটু নিজেকে প্রশ্ন করেন আপনার অ্যাসোসিয়েটকে আপনার ইনকাম কোম্পানি থেকে কি পাচ্ছে না পাচ্ছে না? নিশ্চয়ই পাচ্ছে। কিন্তু আপনি যদি 20,000 টাকা ইনকাম করতে চান, তাদের ইনকাম কি কমবে না বাড়বে? নিশ্চয়ই বাড়বে। আপনি যদি 50,000 টাকা ইনকাম করতে চান, তাদের ইনকাম আরো বাড়বে। সো এখানে উইন উইন একটা সিচুয়েশন আছে। আপনি পেলে আমি পাবো, আমি পেলে আপনিও পাওয়ার সুযোগ আছে। টিম ওয়ার্ক মার্কেটিং, একাধিক মানুষ একই পক্ষে পরস্পর সহযোগিতা নিয়ে কাজ করবে, বিধায় কাজটি সম্পাদন করা খুবই সহজ। দেখেন টপে একজন কিন্তু উঠে গিয়েছে, তারপরে সে পিছনের ব্যক্তি উঠাচ্ছে, এটার নামে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। এখানে কেউ ব্যক্তি একা সফল হতে চায় না, সবাইকে নিয়ে সফল হতে চায়, কারণ এটা একটা টিম ওয়ার্ক। কেয়ারিং এন্ড শেয়ার বিজনেস, তথ্য আদান প্রদানের মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জন করে। আপনি যদি ডাউনলাইনকে তথ্য দেন, তাহলে কিন্তু ডাউনলাইন থেকে ব্যবসাটা হবে। সো ব্যবসাটা হচ্ছে শেয়ারিং এবং কেয়ারিং বিজনেস। ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এবং নেটওয়ার্ক মার্কেটিং, আমরা যদি আরেকটি চমৎকার তফাৎ দেখতে চাই ইন্টারনেটের মধ্যে, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, বাম দিকে হচ্ছে টাইম, ডান দিকে হচ্ছে টাকা। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু টাকা আপনার ইনকাম হবে। আপনার সময় কমবে, টাকা কমবে, সময় কমবে, টাকা কমবে। একটা সময় আপনি ওইখানে সময় দিচ্ছেন না, আপনার ইনকামও নাই। 18 বছর দুবাই ছিলেন, 9 টাকা প্রতি মাসে স্যালারি পেয়েছেন। বাংলাদেশে যেদিন চলে আসছেন, কত টাকা স্যালারি? জিরো। ঠিক তদ্রুপ এখানে নেটওয়ার্ক মার্কেটিং এর ডান পাশে স্মার্ট ওয়ার্কটা দেখছি। আপনি প্রথম দেখেন অনেক সময় দিয়েছেন, কিন্তু তুলনামূলক আপনার ইনকামটা অনেক কম হয়েছে। কিন্তু যে টিমটা তৈরি হলো, এই টিম সহকারে যখন শুরু করে দিয়েছেন, আপনার কাজ কমতেছে, ইনকাম কিন্তু বাড়তেছে। একটা সময় আপনার কাজ আরো কমলো, ইনকাম আরো বাড়বে। আপনি থাকেন আর না থাকেন, আপনার অবর্তমানে আপনার টিমের আপনার উত্তরে দিকে কিন্তু টাকাটা পাবে। আমাদের কুমিল্লার একজন সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসাডর, রিজনাল মার্কেটিং ম্যানেজার আছেন, যিনি বাংলাদেশের একজন গর্ব ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আহমেদ, সৃষ্টিকর্তা জান্নাতবাসী করুক, কিছুদিন আগে উনি মারা গিয়েছেন। উনি ওয়ার্ল্ড মিশনের রিজনাল মার্কেটিং ম্যানেজার পদবি অর্জন করে কিন্তু মারা গেছেন। আমি যতটুকু জানি গত মাসে ওনার আইডিতে প্রায় 30,000 টাকার মতো ইনকাম হয়েছে। এই মাসে ওনার ইনকামটা আরো অনেক বেশি বাড়বে। এখন কেন এই ইনকামটা হচ্ছে, কেন পরিবার পাচ্ছে? কারণ উনি মারা গিয়েছেন, বাট ওনার টিমের যে ব্যক্তিগুলো ছিল তারা কিন্তু ওই দিন মারা যায়নি, তারা জীবিত আছে। যারা নিজের জন্য কাজ করছে, অটোমেটিক কিন্তু নজরুল আঙ্কেলের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে, যেই টাকাটা এখন তার পরিবার পাচ্ছে। তাহলে দেখেন, আমি আপনিও কিন্তু একটা সময় মারা যাবো, সেটা এখন হতে পারে 10 বছর 50 বছর পর, মৃত্যু কিন্তু নিশ্চিত। আমার মৃত্যুর পর আমার পরিবার যেন কারো কাছে হাত পাততে না হয়,
চমৎকার একটা অপরচুনিটি ওয়াল মিশনের মাধ্যমে আমার আপনার রাখার কিন্তু ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এবং নেটওয়ার্ক মার্কেটিং। এখানে আরেকটি চমৎকার এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে ওয়ার্কার যদি 10,000 হয়, সুপারভাইজার 10 জন, ম্যানেজার 10 জন, জিএম 2 জন, চেয়ারম্যান 1 জন। শত যোগ্যতা যদি জিএম এর থাকে 2 জনের, 1-2 জন কিন্তু চেয়ারম্যান হওয়ার সুযোগ নাই। বাট নেটওয়ার্ক মার্কেটিং এখানে আইবিও, তারপর হচ্ছে ব্র্যান্ড প্রমোটর, রিজনাল মার্কেটিং ম্যানেজার, ক্লাব মেম্বার, পিএসএস, উপরের দিকে জায়গা টোটালি খালি। কোম্পানিতে পিএসএস এখনো একজন হয়নি, ক্লাব মেম্বার অল্প কয়েকজন, রিজনাল মার্কেটিং গুটি কয়েক, ব্র্যান্ড প্রমোটার একটু কম, একটু বেশি, বাট আইবিও অনেক বেশি। তার মানে নিচের দিকে কিন্তু আপনার জায়গাটা কম, সংখ্যাটা বেশি, কিন্তু উপরে দেখেন অপরচুনিটি উপরে বেশি, কিন্তু উপরে জায়গাটা খালি। এই জন্য কথাটা বলা হচ্ছে এইভাবে যে আপনার লিমিটেড অপরচুনিটি, হাই কম্পিটিশন ট্রেডিশনালে, যেহেতু অপরচুনিটিটা কম তাই কম্পিটিশনটা অনেক বেশি। নেটওয়ার্কিং এ আনলিমিটেড অপরচুনিটি, নো কম্পিটিশন। এখানে আপনি 1 বছর পরে শুরু করেছেন, আপনার 1 বছর আগে যিনি শুরু করেছে তার আগেও আপনি পিএসএস হওয়ার সুযোগ আছে, কারণ সবার জন্য মার্কেটিং প্ল্যানটা সমান। চলুন আমরা একটু প্রোডাক্টিভিটি নিয়ে যদি আলোচনা করি, কেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকামটা আমাদের আসে। আপনি যদি কোথাও একটা সময় দেন, ডেইলি যদি আপনি 10 ঘন্টা করে কাজ করেন, তাহলে আপনি এক জীবনে কত সময় দিতে পারবেন? এখানে একটা গ্রাফ দেওয়া আছে। এক জীবন আপনি 90,000 ঘন্টা দিতে পারবেন যদি মাসে 25 দিন করেও আপনি ডিউটি করেন। কিন্তু আপনি যদি 1000 জনের একটা টিম তৈরি করতে পারেন, তাহলে ঘটনাটা কি হবে? তারা যদি মাসে 25 দিন মাত্র 2 ঘন্টা করে কাজ করে, মাত্র 2 ঘন্টা করে যদি 25 দিন কাজ করে, এবং এই কাজটা যদি 1 বছর মাত্র করে, আপনার নিচে কাজ হচ্ছে ভাই 7,20,000 ঘন্টা। অথচ আমি সারা জীবনে দিতে পারছি 90,000 ঘন্টা, বাট আমি 1000 জনের একটা টিম তৈরি করলে কত? তারা যদি মাত্র 2 ঘন্টা করে 1 বছর কাজ করে, 7,20,000 ঘন্টা। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এবার কি আমি 90,000 ঘন্টার ইনকাম পাবো নাকি 7,20,000 ঘন্টার? নিশ্চয়ই 7,20,000 ঘন্টার। তাহলে আমি আগামী 5 বছরে যদি 50,000 জনের একটা টিম তৈরি করতে পারি, জাস্ট ইমাজিন আপনি পৃথিবীতে না থাকেন আর না থাকেন, আপনার ইনকামটা কোন জায়গায় নেওয়ার সুযোগ আছে ওয়াল মিশনের মাধ্যমে। চলুন আমরা নেক্সট স্লাইডে নিয়ে আলোচনা করি। পরবর্তী স্লাইড, আমার এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমাদের স্লাইডটা কি চেঞ্জ হয়েছে জয়মোহন ভাই? চেঞ্জ হয় না স্যার। আমরা একটু হোল্ড করি 5 সেকেন্ড। টেকনিক্যাল প্রবলেম শো করলো, আসছে। অনেক সময় এটা হয়, ঠিক হয়ে যায় পরে। এখন কি দেখা যাচ্ছে? সম্ভবত দেখা যাচ্ছে। এক্সট্রা ইনকাম, অতিরিক্ত জি income। স্যার, দেখা যাচ্ছে। আপনি যদি কষ্ট করে 2টা টাকার গাছ রোপণ করেন, যেমন কাঁঠালে বীজ লাগালে কাঁঠাল গাছ উঠবে, তাহলে 2টা কয়েন লাগাই দেখতেন যে টাকা উঠে কিনা। তো কয়েন লাগালে টাকা উঠবে কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ 2 জন ব্যক্তির দায়িত্ব নিতে পারেন যে 2টা ব্যক্তিকে আমি সফল করব, আমার যতদিন পর্যন্ত আমার ফিজিক্যাল ওয়ার্ক করার মেন্টালিটি আমার সুস্থ সৃষ্টিকর্তা রাখে, আমি 2টা ব্যক্তিকে সফল করার দায়িত্ব নিলাম, তাহলে দেখবেন এই 2টা ব্যক্তিকে যত বেশি আপনি সফল করবেন, এই সফলতার রেজাল্ট কিন্তু উপরের গুলো আপনার, এই রেজাল্ট গুলো কিন্তু আপনি পাচ্ছেন। যত বেশি নার্সিং করবেন তত বেশি কিন্তু আপনার ফল। কারণটা হচ্ছে এখানে ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার সুযোগ নেটওয়ার্কিং এ আছে। রয়্যালিটি ইনকাম, রয়্যালিটি ইনকামটা হচ্ছে স্থায়ী ইনকাম। এই যে দেখেন মিস্টার একজন ভদ্রলোক সেলিব্রিটি, উনি হাসি দিয়েছেন কিন্তু একটাও দেখা যায় না, কিন্তু কোলগেটের এটা লেখা আছে স্ট্রং টিথ, কিন্তু ওনার কিন্তু একটা নাই, বাট উনি একজন সেলিব্রিটি, এই জন্য ওনাকে দিয়ে বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে। আমি আপনি অনেকে হয়তো কথা বলতে পারি না, ঠিক মতো গোছালো ভাবে প্রেজেন্টেশন 5 মিনিট দিতে পারি না, কোন সমস্যা নেই ভাই, বিশ্বাস করেন আপনি 2-in-1 একটা সফলতার সিঁড়িতে আসেন, আপনার হাসি দেখার জন্য হলো মানুষ কিন্তু টিকিট কেটে ওই প্রোগ্রামে আসবে। আর্লি রিটায়ারমেন্ট, এখানে অনেকে আছেন যারা স্টুডেন্ট, এখন 18, 20 বছর, 21 বছর বয়স, আপনি যদি আগামী 4-5 বছরে একটা ওয়াল মিশনের একটা ভালো জায়গায় চলে আসেন, তাহলে এরকম একটা চমৎকার আর্লি লাইফ লিড করার সুযোগ আছে। নেলসন ম্যান্ডেলা একটি কথা বলেছেন, আই বিলিভ ইউ আর বর্ন টু উইন। আমি বিশ্বাস করি আপনি সফল হয়ে জন্মগ্রহণ করেছেন, বাট টু বি এ উইনার, কিন্তু বিজয়ী হওয়ার জন্য ইউ মাস্ট প্ল্যান টু উইন। আপনাকে প্ল্যান থাকতে হবে, প্রিপেয়ার থাকতে হবে, এবং সেটা এক্সপেক্ট করতে হবে। আমরা সফল হয়ে জন্মগ্রহণ করেছি সত্য, বাট সেই সফলতাটাকে চিনিয়ে আনার জন্য প্ল্যান, প্রিপেয়ার এবং এক্সপেক্ট 3টা জিনিস লাগবে। এবং সর্বশেষ আপনাদের কাছে আমার মেসেজ, যেটা আমার প্রত্যেকটা ট্রেনিং এর লাস্ট একটা মেসেজ থাকে, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। আমরা কঠোর পরিশ্রমটা গাদার মতো করব না, বাবাও টাকা ছেলেও টানে, গরু কিন্তু নড়ে না। কিন্তু নিচের ছবিটাই রাখাল কিন্তু সবজিটা সামনে ঝুলিয়ে দিল, গরু মনে করছে খাচ্ছি খাচ্ছি, সামনে নিয়ে যাচ্ছে, কিন্তু এই খাবার কিন্তু বাড়িতে যাওয়ার আগে পাবে না, এটা কিন্তু গরু জানে না। আর জানে না দেখে কিন্তু রাখালকে নিয়ে বাড়িতে যাচ্ছে। সো ইন্টেলিজেন্ট ওয়ার্ক, যত বেশি প্রশিক্ষণ প্রাপ্ত হব তত বেশি আমরা ইন্টেলিজেন্ট ওয়ার্ক করার সুযোগ পাবো।
তো আমাদের ট্রেনিং এর অলরেডি আজকে 2 মিনিট আমি ওভারকাম করে ফেলেছি, যদিও লাস্টের স্লাইড গুলো অনেক টেনে অনেক তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করেছি, কারণ আমাদের আর 3 মিনিট পরে রাজশাহী জোনাল স্টার কনফারেন্স আছে, আমাকে সেখানে সম্পৃক্ত হতে হবে। তো এতক্ষণ ব্যাপী আমাকে যারা সময় দিয়েছেন, এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, নিয়ার অ্যাবাউট 60+ ব্যক্তি আজকে যারা আমরা অংশগ্রহণ করেছি, 70-এর কাছাকাছি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ল্ড মিশনের মাধ্যমে আপনার কেরিয়ার সুন্দরভাবে তৈরি হোক এবং আপনার পরিবারের জন্য একটি সিকিউর কেরিয়ার আপনি ওয়ার্ল্ড মিশনের জন্য রেখে যান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ট্রেনিং এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল বিকাল 4টায় এবং রাত 9টায় সেমিনার এবং ট্রেনিং